ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু এসওই বাংলা 11-12। আমি এসজি স্যার। গত সপ্তাহে আমি তোমাদেরকে এই চ্যাপ্টার অর্থাৎ বংশগতি ও বিভেদ চ্যাপ্টারের একদম প্রথম দিকের যে থিওরি পার্টগুলো প্রায় 70%-এর কাছাকাছি, সেটা পুরোটা তোমাদের ফুল কনসেপ্ট ক্লিয়ার করে দেওয়া হয়েছিল এবং তোমরা কমেন্টে খুব ভালো রেসপন্স দিয়েছো। কমেন্টে অনেকে জানিয়েছো যে কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে অনেক বেশি আগের থেকে। এবং তোমাদের মধ্যে যারা আগুন ব্যাচের স্টুডেন্ট আছো, আগুন ব্যাচের স্টুডেন্টরা কিন্তু ভীষণ ভালোভাবে সেখানে ফিডব্যাক দিয়েছো এবং আমি এক্সপেক্ট করেছিলাম যে তোমরা দেখবে সবাই, এবং তোমরা সবাই দেখেছো। এবং আমি আগের ভিডিওতে অর্থাৎ ঠিক আগের সপ্তাহেই আমি তোমাদেরকে বলেছিলাম যে এই চ্যাপ্টারের যে শেষ পার্টটা, যেটা মেইনলি এই চ্যাপ্টারের অ্যাপ্লিকেশন, যেখানে আমরা বিভিন্ন রকমের বংশগত রোগ এবং ক্রোমোজোমগত অস্বাভাবিকতা এবং বিভেদ, স্পেশালি এই জায়গাগুলো ডিল করব আমরা পরের ক্লাসে। তো আমি তোমাদের কথা রাখতে ঠিক চলে এসেছি এক সপ্তাহের মাথায় আবার এই বংশগতি ও বিভেদ চ্যাপ্টারের লাস্ট পার্ট নিয়ে। এই চ্যাপ্টারটা তোমরা জানো কত বড়, প্রায় 150-200 পাতার চ্যাপ্টার, এবং এত বড় চ্যাপ্টার ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করে তৈরি না করতে পারলে কিন্তু আজকের যে এমসিকিউ এর আমাদের পরীক্ষা, আমাদের আজকের যে নতুন তোমাদের সিস্টেমে, নতুন সেমিস্টার সিস্টেমে তোমাদের যে পরীক্ষা, সেখানে কিন্তু এমসিকিউ করা বেশ কঠিন হয়ে পড়বে, তাই তো? তাহলে আর সময় নষ্ট না করে আমরা ঝটপট ঝাঁপিয়ে পড়ি আমাদের এই বংশগতি ও বিভেদ চ্যাপ্টারের শেষ পার্ট, যেটাকে আমরা বলবো স্পেসিফিক্যালি, যেখানে আমরা রোগগুলো নিয়ে ডিল করব। ম্যাক্সিমাম নানান ধরনের বংশগত রোগ এবং ক্রোমোজোমগত অস্বাভাবিকতা, সমস্ত কিছু নিয়ে আমরা ডিল করব আজকের ক্লাসে। তাহলে আর সময় নষ্ট না করে চলে যাই। আমাদের চ্যাপ্টারের নাম, আগের দিন এটার প্রচুর ইন্ট্রোডাকশন হয়েছে, যে চ্যাপ্টারের নাম হচ্ছে বংশগতি এবং বিভেদ। যারা এই ভিডিওটা নতুন দেখছো, অর্থাৎ এর আগের ভিডিওটা দেখোনি, তারা এই চ্যানেলেই চলে যাও। ঠিক এক সপ্তাহ আগে তোমরা পেয়ে যাবে 6-7খানা ভিডিও আগেই তোমরা পেয়ে যাবে হচ্ছে আমাদের এর আগের ক্লাসটা, যেখানে বংশগতি ও বিভেদের প্রথম প্রায় 75% কিন্তু ওখানে কভার হয়ে গেছিল। কি কি কভার হয়ে গেছিল তোমাদের একটু মনে করানোর জন্য বলে দিই, যারা আগের ক্লাসটা করেছো। সেখানে আমি হেরিডিটি অ্যান্ড ভেরিয়েশনের একদম ফার্স্টে আমাদের যে ইন্ট্রোডাকশন, কাকে বলে ইত্যাদি নানান রকমের সংজ্ঞা, অমুক তমুক যেগুলো ছিল, সেখানে আমাদের মেন্ডেলিজমটা পুরোটা পড়ানো হয়েছে। মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স তোমাদেরকে ডিটেইলড পড়ানো হয়েছে। আর যারা আগুন ব্যাচের স্টুডেন্ট, তারা তো জানোই, তাদেরকে তো ধরে ধরে এমসিকিউ করানো হয়েছে, তাদেরকে পরীক্ষা নেওয়া হয়েছে, তাই তো? নেক্সট হচ্ছে আমাদের মেন্ডেলের সূত্রের যে ব্যতিক্রমগুলো, অর্থাৎ ইনকমপ্লিট ডমিনেন্স বা অসম্পূর্ণ প্রকটতা, কোডমিনেন্স বা সহপ্রকটতা, মাল্টিপল অ্যালিলিজম বা বহু অ্যালিলতা, সেখানে ব্লাড গ্রুপ কিভাবে আসছে, প্লিওট্রপি এবং অবশ্যই পলিজেনিক ইনহেরিটেন্স, এই জিনিসগুলো আমি আগের ক্লাসে কিন্তু কভার করে দিয়েছি। তার সঙ্গে আর কি কি কভার করে দিয়েছি? ক্রোমোজোম তত্ত্ব, ঠিক আছে? ক্রোমোজোম তত্ত্ব, ক্রোমোজোম এবং জিনের মধ্যে আন্তঃসম্পর্ক, এবং মানুষ, পাখি ও মৌমাছির মধ্যে মৌমাছির লিঙ্গ নির্ধারণ, কিভাবে তাদের পুরুষ স্ত্রী এই লিঙ্গগুলো নির্ধারিত হয়। আর শেষ করেছিলাম আগের ক্লাসটা যেখানে, সেটা হচ্ছে লিঙ্কেজ এবং ক্রসিং ওভার। তো এই অবধি আমাদের লাস্ট ক্লাসে তোমরা পেয়েছো। যারা অলরেডি সেই ভিডিও দেখেছো, আর যারা দেখোনি তারা ওই ভিডিওটা গিয়ে চট করে দেখে আসো। 6-7খানা ভিডিও আগেই থাকবে আজকের ভিডিও, তাই তো? এই চ্যানেলটা তোমরা জানো যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের যারা 11-12-এ পড়ে, তাদের জন্য এই চ্যানেলটা একটা ডেডিকেটেড চ্যানেল, যেখানে আমরা তোমাদের জন্য শুধুমাত্র খাটাখাটনি করে, পরিশ্রম করে সুন্দর সুন্দর লেকচার, টোটাল সিলেবাস, আমরা কিন্তু একটা দুটো চ্যাপ্টার দেব না, আমরা কিন্তু টোটাল 11-12 সিলেবাস কভার করব। এইটা আমাদের সংকল্প, আমরা এটা নিয়েছি। আমি, তোমাদের প্রিয় সাহিল স্যার এবং তোমাদের প্রিয় বর্ণালী ম্যাডাম, আমরা তিনজন আছি বায়োলজির দায়িত্বে। আমরা নিজেদের মতন করে সিলেবাসটাকে ভাগ করে করে আমরা প্রতি সপ্তাহে ভিডিও দিচ্ছি। শুধু তোমাদের একটু ধৈর্য ধরে বসতে হবে। আমরাও মানুষ, আমাদেরও একটু সময় লাগে সবকিছু করতে করতে, কিন্তু তোমাদের কথা দিচ্ছি আমি, তোমাদের সেমিস্টার পরীক্ষার অনেক আগে আমরা কিন্তু তোমাদের জন্য সমস্ত ভিডিও কিন্তু আপলোড করে দেব। আস্তে আস্তে আমাদের প্রত্যেক সপ্তাহে কাজ চলছে এবং প্রত্যেক সপ্তাহে আমাদের কিন্তু ভিডিও আসছে। ক্লিয়ার? চলো নেক্সট, তাহলে আমাদের আজকে আমরা কি পড়বো? তাহলে আজকে আমরা মেইনলি রোগগুলো নিয়ে পড়বো। মেইনলি আমাদের যে রোগগুলো নিয়ে পড়তে হবে এই চ্যাপ্টারে, যেগুলোকে আমরা বলি অ্যাপ্লিকেশন, ঠিক আছে? যারা এই চ্যানেলে নতুন এসেছো, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আমাদের চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো করছে, মানে একটা নতুন চ্যানেল জাস্ট কিছুদিন আগে খোলা হলো, সেটা কিন্তু ইতিমধ্যে অনেক তাদের সাবস্ক্রাইবার হয়ে গেছে। যারা তোমরা নতুন এসছো, তারা তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, যাতে আমরা আরো ভালো করে আরো বেশি মানুষকে, আরো বেশি ছাত্রছাত্রীদেরকে পড়াতে পারি।
আমাদের তো আর কিছুই নয়, আমাদের তো ছাত্রছাত্রীদের পড়ানো নিয়ে কাজ, সেটাই আমাদের প্রমিস, সেটাই আমাদের সংকল্প, তাই তো? তাহলে আজকে আমরা পড়বো যেটা, সেটা হচ্ছে মেইনলি লিঙ্গ সংযোজিত রোগ, যে রোগগুলো সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স দেখায়, অর্থাৎ এক্স ক্রোমোজোম দ্বারা বাহিত এই রোগগুলো হচ্ছে কি কি? হিমোফিলিয়া এবং বর্ণান্ধতা। এর ওপর আমরা অ্যাপ্লিকেশন বেসড পড়াশোনা করব, যে কিভাবে এটা বংশগতি দেখাচ্ছে। তার সঙ্গে আমরা তার সঙ্গে আমরা পড়বো হচ্ছে মেন্ডেলের সূত্র মেনে চলা আরেকটা রোগ, যার নাম হচ্ছে থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া রোগটা ভূমধ্যসাগরীয় রক্তাল্পতা বলা হয়। এই থ্যালাসেমিয়া রোগটা কিভাবে বংশগতি দেখায়, তারপরে আমরা যেটা পড়বো, এটা কিন্তু তোমাদের নতুন সিলেবাসে এই প্রথম, তোমরাই প্রথম ব্যাচ যারা 2026 সালে এইচএস দেবে, অর্থাৎ 2025 সালে যারা থার্ড সেমিস্টার দেবে, আর কদিন পরে তোমরা যারা থার্ড সেমিস্টার দেবে, তোমরাই কিন্তু প্রথম ব্যাচ যারা পেডিগ্রি অ্যানালিসিস পড়ছো ক্লাস 12 এর থিওরি পরীক্ষায়। তোমাদের এর আগে এটা প্র্যাকটিক্যালে ছিল, খুবই নামকে বাস্তে ছিল, সেটা খুব একটা ডিটেইলড ছিল না। এটা সিবিএসই বোর্ডে থাকে আর নিটে থাকে। নিটে এখান থেকে প্রশ্ন আসে, প্রত্যেক বছর এখান থেকে প্রশ্ন আসে। এবছর কিন্তু পেডিগ্রি অ্যানালিসিস কিন্তু ঢুকিয়ে দেওয়া হলো ক্লাস 12 এর এইচএস এর সিলেবাসে। তাহলে এই জায়গাটায় কিন্তু আমাদের সব থেকে বেশি ভুল হবার চান্স থাকবে, কারণ এখানে খুব অঙ্কের মতন, এটা খুব সূক্ষ্ম একটা জায়গা। এখানে এতটুকু ক্যালকুলেশন যদি ভুল হয়ে যায় আমাদের, বা এতটুকু আমাদের বুঝতে ভুল হয়ে যায়, বুঝতে ফাঁকি থেকে যায়, তাহলে কিন্তু আমাদের প্রশ্নের উত্তর পাল্টে যাবে, ভুল হয়ে যাবে। ঠিক আছে? তার সঙ্গে আমাদের আরো 3খানা রোগ পড়তে হয় বা সিন্ড্রোম পড়তে হয়। একটা হচ্ছে ডাউন সিন্ড্রোম, একটা হচ্ছে টার্নার সিন্ড্রোম, এবং একটা হচ্ছে ক্লাইনফেল্টার সিন্ড্রোম। এই 3টে সিন্ড্রোম হচ্ছে ক্রোমোজোমগত অস্বাভাবিকতা। এখানে সেরকম ভাবে অ্যাজ ইফ বংশগত যে রোগগুলো তার থেকে অনেকটা পার্থক্য দেখতে পাবো আমরা। এখানে ক্রোমোজোমের নাম্বার বদলে যায়, কখনো বেশি হয়ে যায় ক্রোমোজোম সংখ্যা নর্মালের থেকে, কখনো ক্রোমোজোম সংখ্যা নর্মালের থেকে কম হয়ে যায়। এই প্রবলেমসগুলো রাইজ করে। তাহলে আমাদের আজকে চ্যাপ্টারের একদম শুরুতে যেটা আমরা দিয়ে স্টার্ট করব, দ্যাট ইজ ভেরিয়েশন বা বিভেদ। এটা অ্যাকচুয়ালি আমি আগের দিন পড়াবো ভেবেছিলাম, কিন্তু আগের দিন অন্যান্য এত জিনিসপত্র ছিল যে তার মধ্যে এই জিনিসটা একটু হারিয়ে যাওয়ার একটা চান্স ছিল। তো আজকে আমি একদম ফার্স্টই তোমাদের যেটা দিয়ে স্টার্ট করব সেটা হচ্ছে বিভেদ। তো এই বিভেদের যে পার্টটা, এটা হচ্ছে সেই কবিতা, বিবিধের মাঝে দেখো মিলন মহান। অর্থাৎ আমাদের যে এত বড় জীব জগৎ, আমরা সবাই একত্রিত হয়ে আছি, সবাই একসঙ্গে একাত্মীভূত হয়ে আছি ঠিকই, কিন্তু আমাদের মধ্যে কিন্তু প্রচুর বিভেদ আমাদের, যদি মানুষ ধরি আমি, তাহলে আমাদের নানান রকমের বিভেদ আমরা নিজেরা বানিয়ে রেখেছি। কিন্তু আমরা আলটিমেটলি দিনের শেষে যেমন মানুষ, তেমন জীবজগতও তাই, তারা একটা নির্দিষ্ট ছন্দে সবাই চলে, কিন্তু তাদের মধ্যেও কিন্তু প্রচুর বিভেদ আছে। সেই বিভেদটাই কিন্তু আমাদের শক্তি, সেই বিভেদটা কিন্তু আমাদের কখনোই দুর্বলতা নয়, তাই না? তাহলে বিভেদ কখনো মানুষের মধ্যে বা জীবেদের মধ্যে দুর্বলতা তৈরি করা উচিত নয়। যত বিভেদ থাকবে, যত বিভিন্নতা থাকবে, তত আমরা কিন্তু সমৃদ্ধ হব। সবাই যদি একই জিনিস করতে থাকে, সবাই যদি একই রকম দেখতে হতে থাকে, তাহলে আমাদের সঙ্গে মেশিন বা কম্পিউটারের কি পার্থক্য থেকে গেল, তাই তো? তাহলে পৃথিবীর যত জীবের যত বিভিন্নতা হবে, যত বিভেদ হবে, তত কি হবে? তত আমাদের এই যে জীব জগৎ, তার যে বাস্তুতন্ত্র, তার যে জীববৈচিত্র্য, সেইটা তত বেশি সমৃদ্ধ হবে, সেইটা তত বেশি সুচারুভাবে ক্রিয়াশীল হবে, তাই না? তো এই ভেরিয়েশন বা বিভেদ, যেটা যৌন জননের একদম প্রাইমারি একটা ক্যারেক্টারিস্টিক ফিচার, একটা প্রাইমারি বৈশিষ্ট্য হচ্ছে যৌন জননের বিভেদ বা ভেরিয়েশন। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একই প্রজাতির জীবের মধ্যে, এরা সবাই কুকুর, কিন্তু এক একজন এক এক রকম কুকুর। দেখি কমেন্টে লেখো দেখি এরা কারা কারা, এখানে যে 5 রকমের কুকুর আছে তারা কিরকম, কার কি ব্রিড। একই প্রজাতির জীবের মধ্যে যে চারিত্রিক বৈশিষ্ট্যের পার্থক্য লক্ষ্য করা যায়, তাকেই কিন্তু বিভেদ বা প্রকরণ বা ভেরিয়েশন বলা হচ্ছে। তো এই জিনিসটা আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে। তো বিভেদ কোথায় তৈরি হয় আমাদের? মূলত আমাদের তৈরি হচ্ছে গ্যামেট তৈরির সময়, যখন ক্রোমোজোমগুলোর যথেচ্ছ সমন্বয় হচ্ছে। অর্থাৎ গ্যামেট যখন তৈরি হয়, মনে করে দেখো যে অ্যানাফেজ দশায়, মিওসিসের অ্যানাফেজ দশায় সমসমস্ত ক্রোমোজোমগুলো আলাদা হয়ে যায়, এবং সেখানে এক একটা ক্রোমোজোম জোড়া থেকে এক একটা ক্রোমোজোম এক একটা গ্যামেটে প্রবেশ করে। সেখানে কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই যে 1 নাম্বার ক্রোমোজোমের এই ক্রোমোজোমটাই এই গ্যামেটে যাবে, 2 নাম্বার ক্রোমোজোমের এই ক্রোমোজোমটাই ওই গ্যামেটে যাবে।
তার কোনো হার্ড অ্যান্ড ফার্স্ট রুল নেই, তার কোনো বাধ্যবাধকতা নেই। প্লাস সমসমস্ত ক্রোমোজোমগুলো পৃথকীকৃত হবার আগেও কি হয় ওদের হয় রিকম্বিনেশন বা ক্রসিং ওভার। সমসমস্ত ক্রোমোজোম জোড়ার দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে জিনের অংশ বিনিময় হয়, যাকে আমরা ক্রসিং ওভার বলে চিনি। আমরা ক্লাস 10-এ পড়েছি, ক্লাস 11-এ পড়েছি, আবার আমরা ক্লাস 12 এটা পড়ছি। ক্লিয়ার? নেক্সট হচ্ছে মিউটেশন। মিউটেশন কি? একটা অকস্মাৎ পরিবর্তন। আজকে আমরা মিউটেশনও পড়বো, যে জিনের একটা অকস্মাৎ পরিবর্তন, জিনের গঠনগত একটা অদ্ভুত পরিবর্তন, যার ফলে একটা ফিনোটাইপের পরিবর্তন হয়ে যাচ্ছে, একটা জীবের বাহ্যিক চারিত্রিক বৈশিষ্ট্য তারতম্য ঘটে যাচ্ছে, তাকে আমরা কিন্তু মিউটেশন বলি। ঠিক আছে? আর অবশ্যই পরিবেশগত প্রভাব। পাহাড়ি অঞ্চলের মানুষকে যেমন দেখতে হয়, সমুদ্র সংলগ্ন সমুদ্র তীরবর্তী অঞ্চলের বা উপকূলবর্তী অঞ্চলের মানুষকে তেমন দেখতে হয় না। আবার মরুভূমি অঞ্চলের মানুষকে একটু অন্যরকম দেখতে হয়। তো এই যে দেশ বা ভৌগোলিক অবস্থান অনুযায়ী মানুষের যে বহির্গঠনে যে ছোট 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 পরিবর্তন তারতম্য দেখা যায়, তাদের আলাদা করে যদি আমরা ভাগ করতে পারি, তাদের যদি আমরা আলাদা করে দেখতে পারি যে কি কার মধ্যে কি আসছে, সেখানে আমরা কিন্তু বেশ কিছু বিভেদ বাহ্যিক চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে, বাহ্যিক দৈহিক গঠনের মধ্যে আমরা দেখতে পাবো। ক্লিয়ার? আচ্ছা, বিভেদ কেন প্রয়োজন? কেন প্রয়োজন বিভেদ? সবাই যদি একরকম হতো তাহলে তো কম্পিউটার রোবট হয়ে যেতাম আমরা সবাই। প্রত্যেকটা মানুষ তাদের প্রত্যেকটা গঠনগত দিক থেকে আলাদা, তারা কার্যগত দিক থেকে আলাদা, তারা মনন, আত্ম প্রত্যয় সব দিক থেকে তারা কিন্তু আলাদা, তাই না? তাহলে বিভেদ আছে বলেই আমরা কি করতে পারি? পরিবর্তিত পরিবেশে আমাদের অভিযোজ্যতা বৃদ্ধি করতে পারি। আমরা মানুষরা যে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তে পেরেছি, তার কারণই হচ্ছে আমরা নিজেদের মধ্যে সেই রেজিস্ট্যান্স তৈরি করতে পেরেছি। আমরা মরুভূমিতে বাস করতে পারি, আমরা বরফের মধ্যে বাস করতে পারি, আমরা উপকূলে বাস করতে পারি, আমরা একটা ছোট্ট দ্বীপে বাস করতে পারি, আমরা পাহাড়ের কোলে বাস করতে পারি। সর্বত্র যে মানুষ ছড়িয়ে পড়েছে, মানুষ থেকে ছেড়ে যদি আমরা আরো অন্যান্য জীবের কথা ভাবি, তারা তো আরো বৈচিত্র্য দেখায়। বিশেষ করে পোকামাকড় যারা হয়, যারা পতঙ্গ কীট পতঙ্গ হয়, তারা নিজেদের মধ্যে এমন অভিযোজনগত পার্থক্য তৈরি করতে পেরেছে যে তারা সব জায়গায় ছড়িয়ে পড়তে পেরেছে খুব সুন্দরভাবে। আর যারা ছড়িয়ে পড়তে পারেনি, দেখো তারাই কিন্তু আস্তে আস্তে বিলুপ্তির পথে চলে যেতে চলেছে, তাই না? যেমন পেঙ্গুইন সে ঠান্ডা জায়গা ছাড়া বাঁচতেই পারে না, উট সে বালি ছাড়া বাঁচতেই পারে না। তাহলে এইগুলো হচ্ছে আমাদের কিছু কিছু অবস্টাকলস। এই অবস্টাকলস গুলোকে যারা সরিয়ে ফেলতে পারবে থ্রু বিভেদ, তারাই কিন্তু সারা পৃথিবীতে রাজত্ব করার একটা ক্ষমতা পেয়ে যাবে। ঠিক আছে? তাহলে আমাদের পরিবর্তিত পরিবেশে আমরা বেশিভাবে বেঁচে থাকতে পারি, তার ফলে আমাদের অভিব্যক্তির পথ সুগম হয়ে যায়। বিভেদ দিয়েই আমাদের অভিব্যক্তির পথ সুগম হয়ে যায়। আমরা 4 পায়ে হাঁটতাম, আমাদের একটা লেজ ছিল, সেই লেজটা আস্তে আস্তে চলে গেল, আমরা আস্তে আস্তে সোজা হয়ে দাঁড়াতে শুরু করলাম। আমরা আমাদের অগ্রপদ যেটা ছিল সেটাকে আমরা হাতে রূপান্তরিত করতে পারলাম এবং কোনো কিছুকে ধরতে পারলাম। সেই প্রথম আমরা পাথরে পাথরে ঠুকে আগুন জ্বালানো শিখলাম, যেখান থেকে আমাদের সভ্যতার প্রথম ধাপটা তৈরি হলো, যেখান থেকে আমরা বাকি প্রাণীদের থেকে, বাকি জীবেদের থেকে অনেকটা এগিয়ে গেলাম বা আলাদা হয়ে গেলাম বলা ভালো, তাই তো? তাহলে অভিব্যক্তির পথ যেমন সৃষ্টি করছে, তেমন কি করছে? স্বতন্ত্রতা সৃষ্টি করছে, ইন্ডিপেন্ডেন্স তৈরি করছে নিজের মধ্যে, একটা জৈবিক স্বাতন্ত্র একটা অস্তিত্ব তৈরি করছে, যে আমি মানুষ, ও এ কুকুর, এ বেড়াল, ও রুই মাছ, ও বটগাছ, প্রত্যেকটা জীবের প্রত্যেকটা প্রজাতির একটা নির্দিষ্ট স্বতন্ত্র অস্তিত্ব তৈরি করা কিন্তু এই বিভেদ বা ভেরিয়েশনের কাজ মেইনলি। এবং এই ভেরিয়েশন আছে বলেই কিন্তু আস্তে আস্তে নতুন প্রজাতির জীব সৃষ্টি হয়েছে, নয়তো কিন্তু আমাদের প্রজাতির যে গতিটা সেটা কিন্তু অবরুদ্ধ হয়ে যাবে, কারণ নতুন প্রজাতি আর তৈরি হবে না। নতুন প্রজাতি কখন তৈরি হওয়া সম্ভব? আস্তে আস্তে ছোট্ট ছোট্ট কিছু জিনের চেঞ্জের ফলে একটু 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 করে কোনো একটা বড় জিনিস যখন পরিবর্তিত হয়ে একটা অন্য জীব সৃষ্টি হয়, একটা অন্য প্রজাতি সৃষ্টি হয়, তখন আস্তে আস্তে আমাদের কি হয়? যে আমাদের জীববৈচিত্র্যটা তত সমৃদ্ধ হয়, তাই না? তো এই জিনিসপত্রগুলো কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে। তো বিভেদ মেইনলি হয় দু রকমের হয়। একটা হচ্ছে সোম্যাটিক বিভেদ। সোম্যাটিক বিভেদ মানে কি? সোম্যাটিক কথাটা মানে হচ্ছে দেহ সংগঠন, এর কথাটার মানে হচ্ছে দেহ সংগঠন।
দেহ সংগঠন। তো দেহ সংগঠনের মাধ্যমে এই যে পরিবর্তনগুলো হয় তার মধ্যে আমাদের কি কি হয়, একটা হচ্ছে পরিবেশগত প্রভাব, অর্থাৎ পরিবেশের যে প্রভাবটা পড়ে, দেখবে যে পাহাড়ি অঞ্চলের কুকুরগুলোর গায়ে কত বড় বড় লোম হয়, কিন্তু আমাদের এখানকার যে রাস্তার কুকুরগুলো হয় তাদের কিন্তু অত বড় বড় লোম হয় না। কেন? কারণ পাহাড়ি এলাকায় ঠান্ডা বেশি বলে, এটা পরিবেশগত একটা প্রভাব, যে উষ্ণতার মানে মানে শীতল আবহাওয়া আর কি, ঠান্ডা আবহাওয়া, সেই ঠান্ডা আবহাওয়ার সঙ্গে অভিযোজন করে নেওয়ার জন্য, মানিয়ে নেওয়ার জন্য কিন্তু ওই কুকুরগুলোর গায়ে এত বড় বড় লোম সৃষ্টি হয়েছে। এটাও একটা বিভেদ আমাদের এখানকার কুকুরের সঙ্গে ওখানকার কুকুরের। ওই কুকুরগুলো কিন্তু আমাদের এখানে এসে বাঁচতে পারবে না এত গরমে, তাই না? নেক্সট অবশ্যই হচ্ছে ব্যবহার এবং অব্যবহার। যে অঙ্গটাকে আমরা অতিরিক্ত ব্যবহার করব সেই অঙ্গটা ধীরে ধীরে সুগঠিত এবং শক্তপোক্ত হবে, আর যে অঙ্গটাকে আমরা ব্যবহার করব না সেটা আস্তে আস্তে নিষ্ক্রিয় হতে থাকবে। যদিও এর অনেক ব্যতিক্রম আছে, কিন্তু বহু ক্ষেত্রে দেখা যায় যে এটা কিন্তু অনেক ক্ষেত্রে সত্যি। যেমন আমরা আমাদের লেজটাকে ব্যবহার করিনি, লেজটা আস্তে আস্তে চলে গেছে আমাদের। আমরা আমাদের অ্যাপেন্ডিক্সটাকে ব্যবহার করিনি, ওটা আস্তে আস্তে আমাদের নিষ্ক্রিয় অঙ্গ হতে চলেছে। আমাদের যে থার্ড মোলার টিথটা, যেটাকে আমরা আক্কেল দাঁত বলি, সেই আক্কেল দাঁতের কোনো ব্যবহার নেই, আস্তে আস্তে ওটা নিষ্ক্রিয় অঙ্গ হতে চলেছে। তো এইভাবে আমাদের ব্যবহার এবং অব্যবহারের উপর ডিপেন্ড করে আমাদের কিন্তু শরীরে অনেক রকমের বিভেদ সৃষ্টি হয়। এবং অবশ্যই একটা সচেতন প্রচেষ্টা, নিজে চেষ্টা করেও কিন্তু নিজের ফেনোটাইপ পরিবর্তন করা যায়। যেমন যারা জিম করবে বা যারা বডি বিল্ডিং করে, তারা তাদের নিজেদের ফেনোটাইপটাকে পরিবর্তিত করতে পারে। নর্মালি তো সাধারণ মানুষের মাস্কুলার বডি হয় না, কিন্তু যারা বডি বিল্ডিং করে তারা মাসেলটাকে অতটা বাড়িয়ে ফুলিয়ে ফাঁপিয়ে তারা কিন্তু তাদের ফেনোটাইপিক পরিবর্তন করতে পারে, তারা কিন্তু তাদের বিভেদ করতে পারে। কিন্তু এই সোম্যাটিক বিভেদটা কিন্তু সেই অর্থে অতটা পরের প্রজন্মে সঞ্চারিত হওয়া দেখায় না। স্পেশালি সচেতন প্রচেষ্টার মাধ্যমে যে বিভেদটা আমরা তৈরি করি নিজের শরীরের মধ্যে, সেই বিভেদ কিন্তু কখনোই পরবর্তী প্রজন্মে সঞ্চারিত হবে না। তাহলে তো মানে একটা মাস্কুলার লোকের ছেলে বা মেয়েও মাস্কুলার তৈরি হবে, সেটা কিন্তু কখনো হয় না। কিন্তু কোন ক্ষেত্রে সেটা পরবর্তী প্রজন্মে অনেক বেশি করে সঞ্চারণ দেখাবে, সেটা হচ্ছে আমাদের জার্মিনাল, আমাদের গ্যামেটে যখন কোনো পরিবর্তন এসে যাচ্ছে, আমাদের যখন শুক্রাণু বা ডিম্বাণুতে যখন কোনো পরিবর্তন এসে যাচ্ছে, তার ফলে আমাদের কিন্তু পরবর্তী প্রজন্মের পর প্রজন্মে আমাদের কিন্তু সেই বিভেদটা সঞ্চারিত হবে। যেমন ক্রসিং ওভারের মাধ্যমে তৈরি হওয়া যদি কোনো বিভেদ হয়, বা ক্রোমোজোমের অনিয়মিত বিন্যাস, ক্রোমোজোমের যে বিন্যাসটা হলো সেই বিন্যাসের মধ্যে যদি কোনো বিভেদ সৃষ্টি হয়, এবং অবশ্যই যেটা সব থেকে মানে কি বলবো, সব থেকে বেশি প্রভাবিত করে আমাদেরকে, সেটা হচ্ছে মিউটেশন। হঠাৎ করে জিনের একটা গঠনগত পরিবর্তন হয়ে গেল, তার ফলে কি হলো, তার ফলে আমরা ওই জেনারেশনের পর জেনারেশন ওই চেঞ্জটা আস্তে আস্তে হয়ে গেল। মিউটেশনের আমরা যখন সংজ্ঞা পড়বো তখনই দেখবো যে সঞ্চারণযোগ্য, এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে সে সঞ্চারিত হয়। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। তো আশা করি বিভেদ থেকে আর কিছু ডাউট থাকার কথা নয়, কারণ বিভেদ নিয়ে আমাদের সিলেবাসে খুব বেশি কিছু নেই, খুব বেসিক কিছু ধারণা আমাদের বিভেদ নিয়ে পড়তে হয়। এইবারে আমরা লাফিয়ে চলে আসবো কোথায়? লাফিয়ে চলে আসবো আমাদের সিলেবাসের পরের পয়েন্ট, যেখানে আমি আগের দিন থেমেছিলাম। লিঙ্কেজ এন্ড ক্রসিং ওভারের পরের পয়েন্ট হচ্ছে সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স। তো সেক্স লিঙ্ক, আগের দিন লিঙ্কেজ পড়েছি আমরা, আগের দিনের ভিডিওতে তোমরা দেখবে যে লিঙ্কেজ পড়েছি আমরা, সেখানে আমরা দেখেছি যে এক্স লিঙ্কেজ এবং ওয়াই লিঙ্কেজ, ঠিক আছে? তো এক্স লিঙ্কেজ কাকে বলা হচ্ছে? যে ক্রোমোজোমগুলো, যে জিনগুলো এক্স ক্রোমোজোমে অবস্থিত এবং এক্স ক্রোমোজোমের মধ্য দিয়েই পরবর্তী প্রজন্মে সঞ্চারিত হয়, ঠিক আছে? তাহলে যে জিনগুলি এক্স ক্রোমোজোমের মাধ্যমে সঞ্চারিত হয়, তাকে বলা হচ্ছে কি? এক্স লিঙ্কেজ। তাহলে ওয়াই লিঙ্কেজের ডেফিনিশনটা বোঝাটা খুব সহজ হয়ে গেল, যে ওয়াই লিঙ্কেজ কি হবে? ওয়াই ক্রোমোজোম দ্বারা সঞ্চারিত হবে, ওয়াই ক্রোমোজোম দ্বারা সঞ্চারিত হবে। তাহলে এটা পুরোটা লিখলাম না আমি, একই সংজ্ঞা হবে, তাই তো?
তো এক্স ক্রোমোজোমের দ্বারা সঞ্চারিত কোন কোনগুলো হয়, যে যে জিনগুলো আমাদের এক্স ক্রোমোজোমে থাকবে তারাই এক্স লিঙ্কেজ দেখাবে। এর মধ্যে কতগুলো খুব ইম্পর্টেন্ট জিন আছে, যেমন আমরা যে কালার ভিশন মানে রং দেখতে পাই, সেই যে রং দেখার জন্য আমাদের কোন কোষে স্পেসিফিক কিছু প্রোটিন তৈরি হয়, ঠিক আছে। লাল রং তৈরির জন্য তৈরি হয় এরিথ্রপসিন, নীল রং দেখার জন্য আমাদের তৈরি হয় সায়ানপসিন, এবং সবুজ রং দেখার জন্য আমাদের তৈরি হয় ক্লোরপসিন। তো এই প্রোটিনগুলো যে জিন থেকে তৈরি হয়, যে জিনের জন্য তৈরি হয়, সেই জিনগুলো কিন্তু এক্স ক্রোমোজোমে থাকে, ঠিক আছে। আবার আমাদের রক্ততঞ্চনের জন্য কিছু ব্লাড ক্লটিং ফ্যাক্টর দরকার হয়, যে ব্লাড ক্লটিং ফ্যাক্টরগুলো আমাদের রক্ততঞ্চনে সাহায্য করে। সেই ব্লাড ক্লটিং ফ্যাক্টর যে প্রোটিনগুলো, সেই প্রোটিনগুলো যে জিন থেকে তৈরি হয়, সেই জিনটা আমাদের এক্স ক্রোমোজোমে থাকে, এবং এর ফলেই এক্স ক্রোমোজোমে যে কোনো ধরনের মিউটেশনের ফলে কিন্তু আমাদের দুটো খুব প্রমিনেন্ট রোগ সৃষ্টি হয় শরীরে। তার মধ্যে প্রথমটা হচ্ছে যখন আমাদের চোখের কোন কোষে, রেটিনায়, ওই স্পেসিফিক রং চেনার, বর্ণ চেনার যে প্রোটিনগুলো, সেই প্রোটিনগুলো যখন তৈরি না হয়, তখনই আমাদের বর্ণান্ধতা হবে বা কালার ব্লাইন্ডনেস হবে। আবার যখন ব্লাড ক্লটিং ফ্যাক্টরগুলো তৈরি হবে না এক্স ক্রোমোজোমেরই কোনো একটা মিউটেশনের ফলে, তখন কি হবে, তখন আমাদের ব্লাড ক্লট করতে চাইবে না, রক্ত ব্লিডিং হয়েই যাবে, রক্ত তঞ্চিত হবে না। তাকে আমরা কি নাম দিয়েছি? তাকে আমরা নাম দিয়েছি হিমোফিলিয়া। হিমোফিলিয়া রোগে আমাদের ব্লাড ক্লট করতে চায় না, ব্লিডিং হয়েই চলে, প্রফিউজ ব্লিডিং হয়, ঠিক আছে। এইগুলো কিন্তু সবাই এক্স লিঙ্কেজ দেখাবে। তাহলে চলো একটা একটা করে আমরা রোগ পড়ে ফেলি এবারে। তাহলে বলা হচ্ছে প্রথম রোগের নাম হিমোফিলিয়া, তাই না? হিমোফিলিয়া। এবং এটাতে কি বলা হচ্ছে, যে মানুষের যে বংশগত রোগে আঘাতপ্রাপ্ত স্থান, ক্ষত বা কাটা স্থান থেকে রক্তক্ষরণ কিছুতেই বন্ধ হয় না, অর্থাৎ রক্ত তঞ্চিত হয় না, তাকে আমরা বলি হিমোফিলিয়া। হিমো মানে রক্ত, আর ফিলিয়া কথাটার নর্মাল অর্থ হচ্ছে আকর্ষণ। এখানে আকর্ষণ বলতে বোঝাচ্ছে রক্ত মানে হ্যামারেজ হয়ে চলেছে, ব্লিডিং হয়ে চলেছে, রক্তপাত হয়ে চলেছে, রক্তপাত বন্ধ হচ্ছে না। রক্তপাত বন্ধ হবে কি করে? কারণ রক্তপাত বন্ধ হওয়ার জন্য যে ক্লটটা তৈরি হওয়া দরকার, সেই ক্লটটা তৈরির জন্য যে ক্লটিং প্রোটিনগুলো থাকা দরকার, সেই ক্লটিং ফ্যাক্টর বা প্রোটিনগুলো এই ক্ষেত্রে তৈরি হচ্ছে না, কারণ এক্স ক্রোমোজোমে একটা মিউটেশন হয়ে গেছে। তার ফলে ঠিক করে ক্লট তৈরি হচ্ছে না এবং ব্লিডিং হয়েই চলেছে, ব্লিডিং বন্ধ হচ্ছে না। সেই জন্য এখানে বলা হচ্ছে যে আক্রান্ত মানুষের রক্ত জমাট বাঁধতে বেশ সময় লাগে, যার ফলে শরীরের কোনো স্থানে রক্তপাত ঘটলে অস্বাভাবিক রক্তক্ষরণে মানুষের মারা যেতে পারে। প্রচুর রক্তক্ষরণ হয়, এবং এর জন্য যে দায়ী জিনগুলো, সেগুলো কিন্তু এক্স ক্রোমোজোমেই থাকে। তার ফলে এক্স ক্রোমোজোমের মাধ্যমেই এই জিনগুলো এক বংশ থেকে আরেক বংশে সঞ্চারিত হবে। তাহলে এটা এমন একটা রোগ যেটা আমার হাতে তো একেবারেই নেই, আমার বাবা মায়ের যদি থাকে সেক্ষেত্রে আমার শরীরে সঞ্চারিত হলেও হতে পারে, ঠিক আছে। তো হিমোফিলিয়া এতটাই একটা রোগ। হিমোফিলিয়া জেনারেলি 3 রকমের হয়, ঠিক আছে, যার মধ্যে মোস্ট প্রমিনেন্ট হচ্ছে টাইপ এ হিমোফিলিয়া। সব থেকে বেশি দেখা যায় টাইপ এ হিমোফিলিয়া। টাইপ এ হিমোফিলিয়া, যার জন্য এটাকে ক্লাসিক্যাল হিমোফিলিয়া বলা হয়। আরেক ধরনের হিমোফিলিয়া হচ্ছে টাইপ বি হিমোফিলিয়া অর ক্রিস্টমাস হিমোফিলিয়া, অর এটাকে বলা হয় রয়্যাল ডিজিজ। দিস ইজ কল্ড রয়্যাল ডিজিজ। কেন? কারণ রয়্যাল ডিজিজ বা রয়্যাল হিমোফিলিয়া, রয়্যাল মানে কি? রাজকীয়। এটা প্রথম পাওয়া গেছিল এই হিমোফিলিয়াটা ইংল্যান্ডের কুইন ভিক্টোরিয়ার দেহে, এবং তার রাজপরিবারে প্রচুর, তিনি ক্যারিয়ার ছিলেন, এবং তার রাজপরিবারের প্রচুর মানুষ কিন্তু হিমোফিলিয়া আক্রান্ত ছিল, হিমোফিলিয়া বি আক্রান্ত ছিল। তো এবার প্রশ্ন আসছে যে হিমোফিলিয়া বি এবং হিমোফিলিয়া এ, এছাড়াও একটা হয় হিমোফিলিয়া সি, যেখানে ফ্যাক্টর 11 তৈরি হয় না। তো হিমোফিলিয়া এ এবং হিমোফিলিয়া বি কোথা থেকে আসছে? এইগুলো আসছে হচ্ছে বিভিন্ন আমাদের ব্লাড কোয়াগুলেশনের বিভিন্ন প্রোটিন থেকে। ব্লাড কোয়াগুলেশনের নানান রাস্তা আছে, সেই রাস্তার মধ্যে আমাদের স্পেশালি ফ্যাক্টর 9 আর ফ্যাক্টর 8, সরি এটা ফ্যাক্টর 11 না, ফ্যাক্টর 9 আর ফ্যাক্টর 11, আর ফ্যাক্টর 9 আর ফ্যাক্টর 11 আর ফ্যাক্টর 8, সরি ফ্যাক্টর 8, ফ্যাক্টর 9, ফ্যাক্টর 11, এই তিনটের জন্যই কিন্তু আমাদের হিমোফিলিয়া হয়। যখন ফ্যাক্টর 8 তৈরি হয় না, তখন আমাদের তৈরি হবে হিমোফিলিয়া এ। সিমটমস গুলো সেম, কারণগুলো শুধু আলাদা।
ঠিক আছে, মানে ধর আমি আমি এক্সাম্পল দিয়ে বলছি যে আমি থাকি হচ্ছে হুগলি জেলার কন্যগড়ে। আমি এই স্টুডিওটা আমাদের কলকাতায়। এই স্টুডিওটাতে আসার জন্য আমাকে 3টে ট্রান্সপোর্ট করতে হয়। কি কি ট্রান্সপোর্ট করতে হয়? এক হচ্ছে আমাকে অটো করে কন্যগড় থেকে দক্ষিণেশ্বর আসতে হয়, দক্ষিণেশ্বর থেকে মেট্রো করে আমাদের টালিগঞ্জ আসতে হয়, টালিগঞ্জ থেকে আবার অটো করে আমাকে স্টুডিও আসতে হয়। এবার এই 3টের মধ্যে একটাও যদি বন্ধ হয়ে যায় আমি কিন্তু আসতে পারবো না। ভালো করে বোঝ কনসেপ্টটা। যদি আমার কন্যগড় থেকে দক্ষিণেশ্বর আসার অটোটা বন্ধ হয়ে যায় তাহলেও আমি এখানে আসতে পারবো না, সে আমার মেট্রো চলুক বা এখানে টালিগঞ্জের অটো চলুক, তাতেও আমার কোনো সমস্যা নেই। আবার যদি মেট্রো না চলে, আমার যদি ওই দিকে অটো চলে এদিকে অটো চলে, মেট্রো যদি মাঝখানে না চলে তাহলেও আমি আসতে পারবো না, আবার এদিকেও যদি অটো না চলে আমি আসতে পারবো না। আসতে পারলে অনেকটা কষ্ট করে হেঁটে হেঁটে আমাকে আসতে হবে, গরমে রোদ্দুরে ঘেমে এনে স্নান হয়ে বা বৃষ্টিতে একদম ভিজে কাক ভেজা হয়ে আসতে হবে। তো এক্স্যাক্টলি এই জিনিসটাও আমাদের শরীরেও হয়। আমাদের শরীরেও কিন্তু ব্লাড ক্লটিং এর জন্য 3টে প্রোটিন পরপর দরকার পড়ে। ফ্যাক্টর 11 দরকার পড়ে, তারপর ফ্যাক্টর 9 দরকার পড়ে, তারপর ফ্যাক্টর 8 দরকার পড়ে। এর মধ্যে একটাও যদি তৈরি না হয় তাহলেই কিন্তু আমাদের ব্লাড ক্লটিং এ প্রচুর সমস্যা হবে, ব্লাড ক্লটিং হতে চাইবে না। তো ফ্যাক্টর 8 যদি তৈরি না হয় তাহলে হিমোফিলিয়া এ হবে, ফ্যাক্টর 9 যদি তৈরি না হয় তাহলে হিমোফিলিয়া বি হবে, এবং ফ্যাক্টর 11 যদি তৈরি না হয় তাহলে হিমোফিলিয়া সি হবে। তাহলে এক্স ক্রোমোজোমের এই গন্ডগোলগুলোর জন্য আমাদের এই হিমোফিলিয়া সমস্যাগুলো হচ্ছে, এগুলো আমাদের মনে রাখতে হবে, এগুলো খুব আসে পরীক্ষায়। হ্যাঁ, এরপর আসছে ওই যে বললাম আমাদের রেটিনায়, আমাদের যে চোখের রেটিনা, সেখানে বিভিন্ন রকমের আমাদের রঞ্জক থাকে, রঞ্জক প্রোটিন থাকে, যেগুলো আমাদের বিভিন্ন রং চিনতে সাহায্য করে। লাল রং চিনতে সাহায্য করে এরিথ্রোপসিন, নীল রং চিনতে সাহায্য করে সায়ানোপসিন, এবং সবুজ রং চিনতে সাহায্য করে ক্লোরোপসিন। মেইনলি এই 3টে পিগমেন্টই থাকে, এই 3টে দিয়েই পারমুটেশন কম্বিনেশন করে আমরা পৃথিবীর প্রায় সমস্ত রং দেখতে পাই, যেগুলো আমাদের দৃশ্যমান আলোতে আমরা যেগুলো দেখতে পাওয়ার কথা আমাদের, সেগুলো সব দেখতে পাই। ঠিক আছে, কিন্তু এই প্রোটিনগুলো যদি তৈরি না হয় তাহলে কিন্তু আমরা কোনো একটা স্পেসিফিক বর্ণ চিনতে পারবো না। যেমন যদি এরিথ্রোপসিন তৈরি না হয় তাহলে আমি লাল রং দেখতে পাবো না, তাকে বলা হয় প্রোটানোপিয়া। যদি আমার সবুজ ক্লোরোপসিন তৈরি না হয় তাহলে আমি সবুজ রং দেখতে পাবো না, তাকে বলা হয় ডিউটেরোনোপিয়া। আর যদি আমার সায়ানোপসিন তৈরি না হয় তাহলে আমি নীল রং দেখতে পাবো না, তাকে বলা হবে ট্রাইটানোপিয়া। তাই তো? তাহলে বর্ণান্ধতা হচ্ছে একটা একদম হিমোফিলিয়ার মতনই, কারণ দুটোর জন্য রেসপন্সিবল জিনই আমাদের এক্স ক্রোমোজোমে থাকে। তো এগুলো আমাদের সেক্স ক্রোমোজোমাল ডিজিজ, এগুলো সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স। এক্স ক্রোমোজোম তো সেক্স ক্রোমোজোম, এবং এক্স ক্রোমোজোমে যে জিন থাকে তাকে সেক্স ক্রোমোজোমাল জিন বলা হয়। তো সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স কিন্তু এই রোগগুলো দেখাবে। ঠিক আছে, তাহলে বর্ণান্ধতা কাকে বলা হচ্ছে? এটাও একটা লিঙ্গ সংযোজিত রোগ, এবং এটা একটা প্রচ্ছন্নধর্মী হিমোফিলিয়াও তাই প্রচ্ছন্নধর্মী রোগ। প্রচ্ছন্নধর্মী রোগ হতে গেলে কি হতে হবে? অর্থাৎ তোমাকে হেট্রোজাইগাস হলে চলবে না, হোমোজাইগাস হতে হবে। XCXC এই কন্ডিশন ছাড়া কিন্তু কোনো একজন মানুষ সে বর্ণান্ধ হবে না। যেমন স্মল টি ছাড়া বেঁটে মটর গাছ হয় না, তেমন XCXC ছাড়া বর্ণান্ধ মানুষ হবে না। ঠিক আছে, আচ্ছা, এর ফলে আমরা লাল বা সবুজ রং দেখতে পাই না কোন কোষের সমস্যার জন্য, এবং এই ফলে এই জিনিসপত্রগুলো হয়। এবং এই ধরনের অস্বাভাবিকতা কিন্তু পুরুষের ক্ষেত্রেই বেশি দেখতে পাবো আমরা, 8% পুরুষের ক্ষেত্রে আমরা দেখতে পাবো। কেন? কারণ পুরুষদের ক্ষেত্রে একটাই এক্স ক্রোমোজোম, সেই এক্স ক্রোমোজোমটা যদি কালার ব্লাইন্ডনেস হয়ে যায়, সেই একটাই এক্স ক্রোমোজোমে যদি মিউটেশন হয়ে যায় তাহলে সে পুরুষটা বর্ণান্ধ হয়ে যাবে। কিন্তু এই মেয়েটা তো বেঁচে যাবে, XXCJ হবে, তার এক্সটা তো নর্মাল, আরেকটা এক্স মিউটেশন হয়ে গেছে, তাহলে সেটা তো নর্মাল ছিল এক্স ক্রোমোজোম একটা, তাহলে হেট্রোজাইগাসে বাহক হবে কিন্তু নিজে স্বাভাবিক হবে, ওর কোনো সমস্যা হবে না, কিন্তু বাহক হবে। কিন্তু মহিলা দেখ মাত্র 0.4% মহিলা কিন্তু বর্ণান্ধ হয়, যেখানে 8% পুরুষ বর্ণান্ধ হয়। তাহলে পুরুষের ক্ষেত্রে কিন্তু পার্সেন্টেজটা অনেক বেশি। ক্লিয়ার? কিরকম দেখি, আমরা সাধারণ মানুষরা যারা আমরা বর্ণান্ধ নই, যারা আমরা সুস্থ, তাদের ক্ষেত্রে আমরা এই যে এটাকে সবুজ আপেল, এটা হলুদ আপেল এবং এটা লাল আপেল, 3টে আলাদা রং দেখতে পাচ্ছি আমি। কিন্তু যে বর্ণান্ধ হবে সে কিন্তু এরকম দেখতে পাবে, সে কোনো রঙই
পরিষ্কার করে দেখতে পাবে না, সবকটাকেই হলুদের মতনই লাগবে দেখতে, কোনো ডিফারেন্স নেই। এটাই হচ্ছে বর্ণান্ধতা। এই বর্ণান্ধতা প্রচুর মানুষের ক্ষেত্রে কিন্তু দেখা যায়। নেক্সট আমরা আসছে পেডিগ্রি। পেডিগ্রি খুব ইম্পর্টেন্ট। পেডিগ্রি না শিখলে আমরা কিন্তু এই বর্ণান্ধতা বা হিমোফিলিয়ার যে চার্টগুলো, সেই চার্টগুলো, ফ্যামিলি হিস্ট্রিগুলো বা ফ্যামিলি চার্টগুলো করতে পারবো না। পেডিগ্রিটা একটু বোঝা যাক, খুব সহজ, কিচ্ছু নেই। পেডিগ্রিতে কি হয়, এরকম স্কোয়ার যদি থাকে, স্কোয়ার, এবং সেই স্কোয়ারের ভেতরটা কোনো ফিল করা নেই, এরকম স্কোয়ার থাকলো, ভেতরটা ফিল করা নয়, সেটা হচ্ছে একটা স্বাভাবিক পুরুষ। এখানে পুরুষ লেখা আছে, এই পুরুষ মানে হচ্ছে স্বাভাবিক পুরুষ, মানে যে রোগাক্রান্ত নয়, স্বাভাবিক পুরুষ। আবার গোল, গোল কিন্তু মাঝখানে কোনো ইয়ে নেই, তোর কি বলে ওটাকে, মাঝখানটা কোনো কভার্ড নয়, ফিল্ড নয়, ফাঁকা, মাঝখানটা ফাঁকা, সেটা হচ্ছে স্ত্রী, এবং এই স্ত্রীও কিন্তু স্বাভাবিক, এই স্ত্রীও কিন্তু স্বাভাবিক। আচ্ছা, যদি আমি কোনো এমন একটা ফ্যামিলি হিস্ট্রি দেখছি যেখানে আমি জানি না সে পুরুষ না মহিলা, সন্তান, তাকে সন্তান বলবো আমরা, হ্যাঁ, যখন আমি লিঙ্গটা জানা থাকবে না, লিঙ্গটা আমার অজানা থাকবে, তখন আমি এরকম বরফির মতন, চারকোনাই কিন্তু এরকম বরফির মতন করে দেব। এটা মানে কি, এটা মানে হচ্ছে সন্তান, সন্তান, এবং সে স্বাভাবিক সন্তান, সে স্বাভাবিক সন্তান। হলো, এগুলো হচ্ছে স্বাভাবিক। কিন্তু যেই আমি এগুলো ফিল করে দেব, যেই আমি এগুলো ফিল করে দেব, যেই ফিল করে দিলাম, তার মানে সে অসুস্থ, মানে সে আক্রান্ত। সেটা হিমোফিলিয়া হতে পারে, বর্ণান্ধতা হতে পারে, যে কোনো বংশগত রোগ। এখানে কিন্তু শুধুমাত্র সেক্স ক্রোমোজোমাল রোগ নয়, অটোজোমাল রোগ, থ্যালাসেমিয়ার ক্ষেত্রে আমরা এভাবেই পেডিগ্রি করি। ঠিক আছে, তাহলে এ হয়ে গেল আক্রান্ত পুরুষ, এ হয়ে গেল আক্রান্ত মহিলা, এবং এ হয়ে গেল আক্রান্ত সন্তান, তাই না? এ কি হয়ে গেল, আক্রান্ত পুরুষ। আচ্ছা, যদি গোল করি আমি, সেই গোলটা আমাকে ফিল করতে হবে। ফিল করতে হলো আমার, এটা কি হয়ে গেল, এ হয়ে গেল আক্রান্ত মহিলা বা আক্রান্ত স্ত্রী। আর যদি আমার না জানা থাকে পুরুষ না স্ত্রী, সেক্ষেত্রে আমি এরকম বরফির মতন করে দিয়ে পুরো ফিল করে দেব। ঠিক হ্যাঁ, হ্যাঁ ঠিক। আচ্ছা, বক্স, তার সঙ্গে সার্কেল, মাঝখানে একটা দাগ, এটা মানে হচ্ছে এরা বিবাহিত, এদের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে এবং তারপরে তাদের সন্তান হবে। তাহলে যৌন মিলনটাকে বোঝানোর জন্য এই দুটোকে করা হয়েছে। কিন্তু যদি এরম বক্সের সঙ্গে একটা সার্কেল কি দিয়ে মাঝে দুটো দাগ করা থাকে, দুটো দাগ মানে হচ্ছে খুব নিকটাত্মীয়ের মধ্যে বিয়ে, অনেক ক্ষেত্রে কাজিনদের মধ্যে বিয়ে হয়, কাজিন ম্যারেজ যেটাকে আমরা বলি, সে কাজিন ম্যারেজ বোঝানোর জন্য এটা করা হয়েছে, মানে আত্মীয়দের মধ্যে যদি বিবাহ বন্ধন থাকে সেই ক্ষেত্রে। ঠিক আছে, আচ্ছা, এবার দেখা যাক সুস্থ পিতা, সুস্থ মাতা, তাদের সুস্থ কন্যা এবং সুস্থ পুত্র, একদম সবাই সুস্থ, এবং এইটা হচ্ছে আমাদের মেইন একটা ফ্যামিলি। তারপরে ফ্যামিলিটাতে দেখা যাবে আমাদের যে সুস্থ পিতা, সুস্থ মাতা, তাদের কিন্তু আক্রান্ত পুত্র হয়ে গেছে। কিভাবে হয়, যখন কোনো প্রচ্ছন্ন রোগে আক্রান্ত হই আমরা যখন কোনো প্রচ্ছন্ন রোগে আক্রান্ত হই, যেমন ধর বাবা হচ্ছে সুস্থ, XY,
ঠিক আছে, আর মা হচ্ছে XXC, মানে হচ্ছে মা বর্ণান্ধতার বাহক। ক্লিয়ার? আচ্ছা, এখান থেকে দুই রকম গ্যামেট আসবে তো, XC আর X, এখান থেকেও দুই রকম গ্যামেট আসবে, X আর Y। দুর্ভাগ্যবশত এই Y ক্রোমোজোমের সঙ্গে এই XC, ঠিক আছে, এটা মিলিত হয়েছে, এই শুক্রাণুর সঙ্গে এই ডিম্বাণুর মিলন হয়েছে। তার ফলে যে সন্তানটা আক্রান্ত জন্মাবে, সে তো আক্রান্ত সন্তান জন্মাবে, সে তো কালার ব্লাইন্ড হবে, এই বাচ্চাটা বর্ণান্ধ হবে এই ছেলেটা, তাই না? তাই জন্য দেখ, বাবা আক্রান্ত নয়, মা আক্রান্ত নয়, দুজনেই স্বাভাবিক। এখানে বাহকের জন্য আলাদা কোনো চিহ্ন দেওয়া হবে না, মা এখানে স্বাভাবিকই, কারণ মায়ের কোনো সমস্যা নেই। মা বাহক হতে পারে কিন্তু মায়ের কোনো সমস্যা নেই। তাহলে এই হয়ে গেল, এই বাচ্চাটা দেখ আক্রান্ত হয়ে গেল, এই যে বাচ্চাটা আক্রান্ত হয়ে গেল, ছেলেটা। ক্লিয়ার? আর যদি ধর অনেকগুলো অনাক্রান্ত অপত্য দেখানো হচ্ছে, যে অনেকগুলো অপত্য কিন্তু তারা অনাক্রান্ত, তারা সুস্থ, সেক্ষেত্রে আমরা জাস্ট এরকম বরফি করে মাঝখানে 5 দিয়ে দেবো, মানে 5খানা। যদি 10খানা হয় তাহলে 10খানা, যদি 3খানা হয় তাহলে 3খানা, এরকম ভাবে বরফি দিয়ে আমরা মাঝখানে সংখ্যাটা লিখে দেবো যে কতজন অপত্য সুস্থ। মানে বারবার ওটা লেখার দরকার নেই আমাদের, মানে যারা সুস্থ তাদের নিয়ে অত কিছু করার দরকার নেই, তাই না? এইভাবে আমরা পেডিগ্রি করি। ঠিক আছে, এইবার আমরা দেখবো যে এই কালার ব্লাইন্ডনেস বল, হিমোফিলিয়া বল, এই জিনিসগুলো কিভাবে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে সঞ্চারিত হচ্ছে। ঠিক আছে, কিভাবে সঞ্চারিত হচ্ছে দেখা যাক। দেখ, হিমোফিলিয়া বা বর্ণান্ধতা দুটোর ক্ষেত্রে সেমই হবে। হিমোফিলিয়া বা কালার ব্লাইন্ডনেস দুটোর ক্ষেত্রেই সেম হবে। কিরম হবে? সুস্থ যদি হয়, সুস্থ পুরুষ বা সুস্থ মহিলা, আচ্ছা এক্স ক্রোমোজোম, এক্সটা হচ্ছে এক্স নর্মাল আর ওয়াই যেমন নর্মাল, তাহলে সুস্থ মহিলা হয়ে যাবে এক্স এক্স, সম্পূর্ণ সুস্থ মহিলা, সুস্থ স্ত্রী। আচ্ছা, এক্স ওয়াই সুস্থ পুরুষ, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা আমি এখানে কালার ব্লাইন্ডনেস বা হিমোফিলিয়া নিয়ে করি, একই ব্যাপার, হিমোফিলিয়া দিয়ে করি। এখানে এইচ এর জায়গায় সি বসিয়ে দিলে কালার ব্লাইন্ডনেস হয়ে যাবে। এক্স এইচ এক্স এইচ, এক্স এইচ এক্স এইচ, ঠিক আছে, সে হয়ে যাবে হিমোফিলিয়া আক্রান্ত, তাই না? কারণ দুটোতেই, দুটো এক্স ক্রোমোজোমেই তার মিউটেশন হয়ে গেছে, তাহলে সে হিমোফিলিক পুরুষ, সরি মহিলা, হিমোফিলিক স্ত্রী। আচ্ছা, এক্স এইচ ওয়াই যদি হয়ে যায় তাহলে সে কি হয়ে যাবে? হিমোফিলিক পুরুষ। ঠিক আছে, কিন্তু এটা কি হবে? এক্স এক্স এইচ বা এক্স এক্স সি, এরা হয়ে যাবে সুস্থ কিন্তু বাহক, এবং মহিলা এক্স এক্স, তো তাহলে মহিলা হবে। কিন্তু কখনোই এক্স এইচ এক্স লিখবি না, এক্স এইচ এক্স লেখা যায় না। যেমন আমরা স্মল টি আর ক্যাপিটাল টি এরকম ভাবে লিখি, লিখি না, আমরা ক্যাপিটাল টি স্মল টি লিখি। কেন? কারণ এক্সটা হলো প্রকট, মানে সুস্থটা হলো প্রকট, আর এক্স এইচটা হয়ে গেল প্রচ্ছন্ন, এক্স এইচটা হয়ে গেল প্রচ্ছন্ন, এটা মনে রাখতে হবে আমাদের। তাহলে এক্স এক্স এইচ আমাদের কি হয়ে গেল? এক্স এক্স এইচ হয়ে গেল আমাদের সুস্থ বাহক স্ত্রী, সুস্থ কিন্তু বাহক স্ত্রী, এগুলো আমাদের মনে রাখতে হবে। এইবার আমরা পেডিগ্রি করে দেখব এই ক্রিস ক্রস ইনহেরিটেন্স ব্যাপারটা কি, খায় না মাথায় দেয়, কিরকম চলো দেখা যাক। তো দেখা যাক, দেখবো আমরা, দেখতে পারি আমরা একজন পুরুষ হচ্ছে আক্রান্ত, ধরে নিলাম আমি পুরুষ হচ্ছে আক্রান্ত, পুরুষ হচ্ছে আক্রান্ত, মানে এক্স এইচ ওয়াই, হিমোফিলিয়া, হিমোফিলিয়া আক্রান্ত পুরুষ। তার বিয়ে হয়েছে একজন স্বাভাবিক মহিলার সঙ্গে, কোনো সমস্যা নেই এর, অর্থাৎ এক্স এক্স, এক্স এইচ ওয়াই পিতা এবং এক্স এক্স মাতা। ঠিক আছে, আচ্ছা
এর 2 কন্যা হবে, সরি এর 1 পুত্র 1 কন্যা যদি হয়, ধরে নিচ্ছি আমি কথার কথা। আচ্ছা, পুত্রর ক্ষেত্রে কোনো চাপ নেই, কারণ পুত্রেরা ছেলেরা এক্স ক্রোমোজোম পায় তাদের মায়ের থেকে, আর মায়ের তো সব নর্মাল এক্স, কোনো সমস্যা নেই মায়ের, কিন্তু বাবার থেকে পাচ্ছে ওয়াই, সো কোনো সমস্যা নেই, পুত্রটা স্বাভাবিক হবে। কি হবে সে হবে এক্স ওয়াই, এই যে কোনো একটা এক্স আসবে আর এই ওয়াইটা আসবে। কিন্তু এই মেয়েটা কিন্তু বাহক হয়ে যাবে, কারণ মায়ের থেকেও এক্স ক্রোমোজোম পাবে, বাবার থেকে তো এক্স এইচ, বাবার তো এক্স এইচ আছে, তাহলে মেয়েটা কি হয়ে গেল এক্স এক্স এইচ, মানে ও হিমোফিলিয়া আক্রান্ত হয়ে গেল মেয়েটা, সরি কি বলছি, হিমোফিলিয়ার বাহক হয়ে গেল মেয়েটা, হিমোফিলিয়ার বাহক হয়ে গেল মেয়েটা, এক্স এক্স এইচ, ও কি হয়ে গেল বাহক হয়ে গেল, বাহক, কিন্তু ওর শরীরে কোনো সমস্যা নেই অ্যাজ সাচ। এইবার ধর এই বাহক মহিলাটার সঙ্গে একজন স্বাভাবিক সুস্থ পুরুষের বিয়ে হলো, অর্থাৎ যার আছে কি এক্স ওয়াই। এবার লক্ষ্য কর, এর 4 রকম ছেলে হতে পারে বা ছেলে মেয়ে হতে পারে। এই এক্স ক্রোমোজোম আর এই এক্স ক্রোমোজোম এলো, সে সুস্থ মহিলা হলো এক্স এক্স, কোনো সমস্যা নেই। এই এক্স ক্রোমোজোমের সঙ্গে এই ওয়াই ক্রোমোজোম এলো, সে সুস্থ পুরুষ হলো, কোনো সমস্যা নেই তার। আচ্ছা, এক্স এইচ এর সঙ্গে এক্স এলো, সেও সুস্থ মহিলা হলো, বাহক হলো কিন্তু সুস্থ হলো, এক্স এক্স এইচ, সুস্থ মহিলা হলো। কিন্তু এই এক্স ক্রোমোজোমের সঙ্গে যখন এই ওয়াই ক্রোমোজোম আসছে, তখন সেই ছেলেটা কিন্তু আক্রান্ত হয়ে যাচ্ছে, মানে ধুমতানাটা ব্যাপার হলো এক্স এইচ ওয়াই, এই ছেলেটা কিন্তু বেচারা ও আক্রান্ত হয়ে গেল। একটু রঙিন করে দিই, ও তো বেচারা আক্রান্ত। এই ছেলেটা আক্রান্ত হয়ে গেল। এবার পুরো বংশগতিটা আমরা যদি দেখি, তাহলে দেখব বাবার বৈশিষ্ট্য বা দাদুর, এর তো এ দাদু হবে, তো এই লোকটার বৈশিষ্ট্য তার মেয়ের মাধ্যমে তার ছেলের শরীরে গেল, মানে নাতির শরীরে গেল। এটাকে বলা হচ্ছে ক্রিস ক্রস ইনহেরিটেন্স। মানে কি, মানে হচ্ছে মাঝে একটা জেনারেশন স্কিপ করছে এবং অন্য একটা জেন্ডারের মাধ্যমে, এই পুরুষ এই মহিলা, তো এ হচ্ছে এর মেয়ে, তাহলে এই লোকটার রোগটা তার মেয়ের মাধ্যমে তার সেই মেয়েটার ছেলেটার শরীরে গেল, সেই ছেলেটা আক্রান্ত হয়ে গেল এক্স এইচ ওয়াই। তার ফলে ক্রিস ক্রস মানে হচ্ছে জেন্ডার চেঞ্জ হয়ে আর একটা বাইপাস করে, স্কিপ করে, একটা জেনারেশন স্কিপ করে তারপরের জেনারেশনে চলে এলো। তাহলে এই জেনারেশনে কেউ আক্রান্ত হলো না, দেখ এই যে দুজন, এদের কিন্তু কেউ আক্রান্ত হলো না, তারপরের জেনারেশন আক্রান্ত হলো। তাহলে একটা জেনারেশন কি হলো, পেরিয়ে গেল, ধাপ একটা পেরিয়ে গেল, স্কিপ অফ জেনারেশন বলা হয় এটাকে বলা হয় স্কিপ অফ জেনারেশন, যে একটা প্রজন্ম স্কিপ করে গেল, রোগটা একটা জেনারেশনে হলো না, তার পরের জেনারেশনে হলো। ঠিক আছে, তো এই ছেলেটা যদি আবার একটা সুস্থ মহিলার সঙ্গে বিয়ে হয়, এই জিনিসটাই আবার ফিরে আসবে, তাহলে এর পরের জেনারেশনে আবার কেউ আক্রান্ত হবে না। এইভাবে আমাদের এই প্রচ্ছন্ন যে রোগগুলো আছে, প্রচ্ছন্ন রোগগুলোই জেনারেশন স্কিপটা দেখায়। ভালো করে বুঝে নিতে হবে এটা আমাদের। চলো এবার দেখা যাক, খুব সহজ সহজ কিছু অঙ্ক আছে। একজন হিমোফিলিক পুরুষ এবং বাহক কিন্তু স্বাভাবিক মহিলার বিয়ে হলে পুত্রকন্যার মধ্যে হিমোফিলিয়া আক্রান্ত হবার সম্ভাবনা কত? সন্তানদের মধ্যে হিমোফিলিয়া আক্রান্ত হবার সম্ভাবনা কত? খুব সহজ ব্যাপার। একজন হিমোফিলিক পুরুষ মানে কি? হিমোফিলিক পুরুষ মানে হচ্ছে XHY, এবং এর জাস্ট আগেরটাই যেটা করলাম আমরা, বাহক কিন্তু স্বাভাবিক মহিলা মানে হচ্ছে XXH, বাহক কিন্তু স্বাভাবিক মহিলা। তাহলে এখান থেকে আমার 2 রকম গ্যামেট আসবে,
এক্স এইচ আর ওয়াই, এখান থেকে আমার দু রকম গ্যামেট আসবে, এক্স আর এক্স এইচ, চেকার বোর্ড করব, সরি এ কি হয়ে গেল বাহক, তাহলে ক্যান্সেল। আমাদের চেয়েছে হিমোফিলিয়া আক্রান্ত হবার সম্ভাবনা, এক্স ওয়াই এও তো স্বাভাবিক, এই যে আক্রান্ত হয়ে গেল, এই মেয়েটা আক্রান্ত হয়ে গেল এবং এই ছেলেটাও আক্রান্ত হয়ে গেল, তাহলে দুজন আক্রান্ত হয়ে গেল, দুজন আক্রান্ত হয়ে গেল কতজনের মধ্যে, 4 জনের মধ্যে, তাহলে দুজন আক্রান্ত হলো 4 জনের মধ্যে, তাহলে আমার 50%, 50%, কারণ পুত্র কন্যার মধ্যে সম্ভাবনা বলেছে, পুত্র কন্যার মধ্যে সম্ভাবনা, তাহলে আমাকে 4 জনকেই ধরতে হবে, 4 জনের মধ্যে 2 জন আক্রান্ত হচ্ছে, এই মেয়েটা আর এই ছেলেটা, তাহলে আমার হয়ে গেল 50%। ক্লিয়ার? তারপরটা দেখা যাক, মুছে দিলাম। একজন বর্ণান্ধতার বাহক মাতা এবং স্বাভাবিক পিতা, বাহক মাতা বর্ণান্ধতা, তাহলে আমাকে সি দিয়ে করতে হবে, কালার ব্লাইন্ডনেস তো সি দিয়ে করতে হবে, এই রংটা দিয়ে করি, বর্ণান্ধতার বাহক মাতা মানে এক্স এক্স সি, আর স্বাভাবিক পিতা এক্স ওয়াই, তাই তো? তাহলে এখান থেকে আমার দু রকম গ্যামেট আসছে, এক্স আর এক্স সি, এখান থেকে আমার দু রকম গ্যামেট আসছে, এক্স আর ওয়াই, আমি চেকার বোর্ড করলাম, এক্স এক্স সি এক্স ওয়াই, স্বাভাবিক পিতা বলেছে তো, বাহক মাতা বলেছে, হ্যাঁ। তাহলে এই কন্যাটা স্বাভাবিক, এই কন্যাটা স্বাভাবিক কিন্তু বাহক, ওকে আমি স্বাভাবিকই ধরতে হবে আমাকে, এক্স ওয়াই, এই যে ছেলেটা বেচারা আক্রান্ত হয়ে গেল, এই বেচারা ছেলেটা আক্রান্ত হয়ে গেল। তাহলে পুত্র কন্যার মধ্যে বর্ণান্ধতার বাহক বলেছে না, তাহলে 4 জনের মধ্যে একজন, 4 জনের মধ্যে একজন, তাই না? তাহলে 25%, 25%, 4 জনের মধ্যে একজন আক্রান্ত হচ্ছে। এই মেয়েটাকে আমি ধরবো না, কারণ এ বাহক, বাহক সবসময় স্বাভাবিক হয়, বাহক সব সময় মনে রাখতে হবে আমাদের, কিন্তু বাহক স্বাভাবিক হয়, ঠিক আছে? এবার সেক্স লিঙ্কের পরে চলে আসছে আমাদের থ্যালাসেমিয়া, যেটা মেন্ডেলের বংশগতি মেনে চলে, যেরকম প্রকট প্রচ্ছন্নের ব্যাপারগুলো আসে সেই রকম। কিন্তু থ্যালাসেমিয়া ব্যাপারটা কি? থ্যালাসেমিয়া ব্যাপারটা হচ্ছে যে আমাদের যে হিমোগ্লোবিন, আমাদের যে আরবিসির মধ্যে হিমোগ্লোবিন থাকে, সেই যে হিমোগ্লোবিনের গঠন, সেই হিমোগ্লোবিনের গঠনগত একটা পরিবর্তন চলে আসে। কি পরিবর্তন চলে আসে? আমাদের হিমোগ্লোবিন যদি আমরা দেখি তাহলে দেখবো যে এই যে গ্লোবিন যে প্রোটিনটা, এই গ্লোবিন প্রোটিনটা একটা হিমোগ্লোবিন মধ্যে 4টে থাকে, দুটো আলফা গ্লোবিন আর দুটো বিটা গ্লোবিন। এবার এই আলফা গ্লোবিন একটা জিন থেকে তৈরি হয়, বিটা গ্লোবিন একটা জিন থেকে তৈরি হয়। এবার সেই জিনের যদি গন্ডগোল হয়ে যায়, সেই জিনের যদি মিউটেশন হয়ে যায়, তাহলে আলফা জিনের যদি মিউটেশন হয়ে যায়, তাহলে আলফা প্রোটিনটা, আলফা গ্লোবিনটা তৈরি হবে না, আর যদি বিটা জিনের কোনো মিউটেশন হয়ে যায় তাহলে বিটা গ্লোবিনটা তৈরি হবে না, তার ফলে হিমোগ্লোবিনের গঠনটা ত্রুটিপূর্ণ হবে। তার ফলে কি হবে? তার ফলে আমাদের খুব রক্তাল্পতা হবে আমাদের শরীরে, কারণ হিমোগ্লোবিন তো অক্সিজেন বহন করে নিয়ে চলে, তাহলে হিমোগ্লোবিনের অভাব হবে, হিমোগ্লোবিনের ত্রুটিপূর্ণ হিমোগ্লোবিন তৈরি হবে, তার ফলে কি হবে? আরবিসি গুলো প্রপারলি অক্সিজেন নিয়ে যেতে পারবে না, আমাদের অ্যানিমিয়া হবে। এবং এটা ভূমধ্যসাগরীয় অঞ্চলের যে দেশগুলো সেইখানে প্রথম পাওয়া গেছিল, সেই কারণে এটার নাম হচ্ছে থ্যালাসেমিয়া। থ্যালাস মানে ভূমধ্যসাগর, মানে থ্যালাস মানে সাগর, তো ভূমধ্যসাগরীয় রক্তাল্পতা বলা হয় এই জন্য বাংলায়। বুঝতে পারলাম? তাহলে কি বলছে যে এটি একটি অটোজোমাল সংযোজিত, অটোজোম, এটা আর ওখানে এক্স ক্রোমোজোম ওয়াই ক্রোমোজোম ব্যাপার নেই, অটোজোম সংযোজিত প্রচ্ছন্নধর্মী। তাহলে এখানেও তাই, প্রচ্ছন্নধর্মী মানে কি? তার মানে হচ্ছে যদি আমার সুস্থ স্বাভাবিক অ্যালিল হয় ক্যাপিটাল এ, এটা হচ্ছে সুস্থ, এবং এটাই হচ্ছে প্রকট, আর স্মল এটা হয়ে গেল কি? আক্রান্ত। ধরে নিচ্ছি আমি কথার কথা, এখানে এক্স ওয়াই ধরতে হবে না কারণ এটা অটোজোম বাহিত, এটা হয়ে গেল আমার প্রচ্ছন্ন।
তাহলে যে এ হবে ক্যাপিটাল এ হবে, এ সুস্থ হবে, ক্যাপিটাল এ স্মল এ সুস্থ বাহক হবে, বাহকরা সুস্থই হয়, একমাত্র স্মল এ হলে তবেই আক্রান্ত হবে থ্যালাসেমিয়াতে। কারণ প্রচ্ছন্ন যে ক্যারেক্টারটা হয় আমাদের, এই যে প্রচ্ছন্ন বলেছে না, প্রচ্ছন্ন যে ক্যারেক্টারটা হয়, সেই প্রচ্ছন্ন ক্যারেক্টারটা কিন্তু হোমোজাইগাস কন্ডিশন ছাড়া কখনোই নিজেকে এক্সপ্রেস করতে পারে না। তাহলে স্মল এ ছাড়া এই রোগটা কিন্তু আমাদের কখনোই হবার কথা নয়। এবং এই অস্বাভাবিক জিনটা কিভাবে হয়, মিউটেশনের জন্য ডিলিশন হয়ে যায় একটা প্রোটিন, একটা জিন, প্রোটিন নয়, জিন একটা ডিলিশন হয়ে যায়। এবং এর ফলে কি হচ্ছে, আমাদের 16 নাম্বার ক্রোমোজোমে আমাদের কি আছে, আলফা হিমোগ্লোবিনের আলফা গ্লোবিন, যেটা সেই আলফা গ্লোবিন তৈরির যে জিনটা 16 নাম্বার ক্রোমোজোমে থাকে, এবং এই ক্রোমোজোমের মিউটেশনের ফলে আমাদের কি হয়, আলফা থ্যালাসেমিয়া হবে, কারণ আলফা গ্লোবিন তৈরি হবে না তখন। আর 11 নাম্বার ক্রোমোজোমের মিউটেশনের ফলে কি তৈরি হবে, আমাদের বিটা থ্যালাসেমিয়া তৈরি হবে, তখন আমাদের বিটা গ্লোবিন চেইনটা তৈরি হবে না। এগুলো মনে রাখতে হবে একটুখানি আমাদের, এগুলো তো আমাদের মাধ্যমিকেরও পড়া, তাই না? তো নর্মাল রক্তের নর্মাল আরবিসি যখন গঠন হচ্ছে তাতে কোনো সমস্যা হচ্ছে না, দেখ একদম হেলদি। কিন্তু দেখ থ্যালাসেমিয়া হলে আমাদের কি হচ্ছে, আমাদের হিমোগ্লোবিনের গঠনের পরিবর্তনের জন্য, ত্রুটিপূর্ণ হিমোগ্লোবিন তৈরির জন্য আমাদের দেখ আরবিসি গুলোর গঠন কিরকম চৌকো চৌকো হয়ে গেছে, এবং এর ফলে কি হচ্ছে, ম্যাসিভ অ্যানিমিয়া হয় আমাদের শরীরে। তো এই ছবিটা দেখলেই আমরা বুঝতে পারবো যে থ্যালাসেমিয়াটা কত ভয়ানক একটা রোগ। এবং এর ফলে কি হয়, এর ফলে আমাদের প্রচন্ড রক্তাল্পতা হয়, শরীরে শ্বাসকষ্ট হয়, অক্সিজেন পরিবহন করার যে মেইন ট্রান্সপোর্ট আরবিসি, তারই তো গঠনগত পরিবর্তন হয়ে যাচ্ছে। এটা কিন্তু খুবই সমস্যার একটা ব্যাপার। তো দেখতে পাচ্ছি যে আমরা একজন হেলদি পেশেন্ট, তার দেখ আলফা দুটো চেইন সুন্দর, আলফা গ্লোবিন এবং বিটা গ্লোবিন খুব সুন্দরভাবে দুটো সাজানো আছে, ঠিক আছে। কিন্তু যার ধরার কথা হচ্ছে বিটা থ্যালাসেমিয়া, ঠিক আছে, বিটা থ্যালাসেমিয়া। তো এ হচ্ছে সুস্থ মানে ক্যাপিটাল বি, একদম সুস্থ, কোনো সমস্যা নেই। আচ্ছা, যে বাহক হবে তার কিন্তু একটা গ্লোবিন থাকবে না, ধরেন এটা নেই, এ বাহক হবে, বাহকদের বেশ কিছু সমস্যা হয়, তাও তারা কিছুটা হলেও কাজ চালিয়ে নিতে পারে। একটা বিটা চেন নেই এদের, দেখ এরকম করে দিলাম, বিটা চেন নেই এদের। আর যদি স্মল বি হয় তো হয়েই গেল, টাটা বাই বাই। এরা মারাত্মক রকমের থ্যালাসেমিয়াতে আক্রান্ত হবে, কারণ এদের পুরো দুটো বিটা গ্লোবিন নেই। ধর একটা বাড়ির 4টে পিলার, সেই 4টে পিলারের একটা নেই, তাও ঠিক আছে, ঠেকনা লাগিয়ে চলে যাচ্ছে। আর যদি দুটো পিলারই চলে যায়, পুরো বাড়ি ভেঙে পড়বে একদম। ঠিক একইভাবে আমাদের আরবিসির পুরো গঠনগত একদম সাংঘাতিক পরিবর্তন হয়ে যায়, একদম নেই, ফাঁকা, হিমোগ্লোবিনের গঠনের সাংঘাতিক ত্রুটি। তাহলে এইটাই কিন্তু মোস্ট ফ্যাটাল, এখানে কিন্তু মানুষের মৃত্যু হয়। এটাকে বলা হচ্ছে থ্যালাসেমিয়া মেজর। এখানে যেহেতু থ্যালাসেমিয়া বি দেওয়া আছে, আমি ওই জন্য বি দিয়ে করলাম, এটা এ দিয়েও করা যাবে, থ্যালাসেমিয়া মেজর। আর এটা কি হয়ে যাবে, থ্যালাসেমিয়া মাইনর হয়ে যাবে। এর অনেক সমস্যা হবে, কিন্তু এর অনেক বেশি সমস্যা হবে, এর প্রাণ সংশয় হতে পারে, প্রাণ সংশয় হয়ও, থ্যালাসেমিয়াতে প্রচুর লোক কিন্তু মারা যায়, এগুলো আমাদের মনে রাখতে হবে একটুখানি। তাহলে এখান থেকে খুব সহজ অঙ্ক করে দিই, থ্যালাসেমিয়ার বাহক মাতা এবং থ্যালাসেমিক পিতা, মানে পিতা থ্যালাসেমিয়া আক্রান্ত আর মা থ্যালাসেমিয়া বাহক, তাদের সন্তানদের মধ্যে আক্রান্ত হবার সম্ভাবনা কত? তাহলে থ্যালাসেমিয়া আমি এখানে এই ধরে নিচ্ছি, এটা বি ধরলেও হবে, যা খুশি ধরলে হবে, কিন্তু এক্স ওয়াই ধরবো না, কারণ এটা লিঙ্গ সংযোজিত রোগ নয়। এটার রোগের জন্য দায়ী ক্রোমোজোম গুলো রয়েছে 16 নম্বরে বা 11 নম্বরে। 16 নম্বরে হলে
16 নম্বর ক্রোমোজোমে যদি এর জন্য দায়ী জিনটা হয় তাহলে আলফা থ্যালাসেমিয়া, এবং 11 নম্বর ক্রোমোজোমের জন্য যদি হয় কোনো থ্যালাসেমিয়া তাকে বলা হচ্ছে বিটা থ্যালাসেমিয়া। ঠিক আছে, তাহলে বাহক মাতা তাহলে ক্যাপিটাল এ স্মল এ, আর থ্যালাসেমিয়া আক্রান্ত পিতা তাহলে স্মল এ ক্রস হলো। এখান থেকে দু রকমের গ্যামেট আসবে, ক্যাপিটাল এ আর স্মল এ। এখান থেকে এক ধরনেরই গ্যামেট আসবে, স্মল এ, তাই তো? তাহলে একটা সন্তান হয়ে গেল বাহক, কিন্তু স্বাভাবিক, সে আক্রান্ত নয়। আরেকটা সন্তান কিন্তু আক্রান্ত হয়ে গেল, এ কিন্তু আক্রান্ত হয়ে গেল। এখানে পুত্র কন্যা লেখার দরকার নেই, কারণ আমি তো জানি না কি। আর এ হয়ে গেল বাহক, কিন্তু সুস্থ, স্বাভাবিক। তাহলে দুজনের মধ্যে একজন আক্রান্ত, তাহলে 50%। সন্তানদের মধ্যে আক্রান্ত হবার সম্ভাবনা 50%, মনে রাখতে হবে আমাদের। হলো, চলো নেক্সট আসছে আরেকটা রোগ, তার নাম হচ্ছে ফিনাইল কিটোনিউরিয়া। কি হয় এই রোগে? তার আগে আমাদের বুঝতে হবে যে আমাদের শরীরে, সুস্থ স্বাভাবিক মানুষের শরীরে কি হচ্ছে। কি হচ্ছে আমাদের সুস্থ স্বাভাবিক শরীরে? আমাদের শরীরে ফিনাইল অ্যালানিন, ঠিক আছে? এই ফিনাইল অ্যালানিন বলে একটা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড আছে, যেটা আমাদের খাবারের মাধ্যমে আমাদের খেতে হয়, নয়তো আমাদের শরীরে তৈরি হয় না নিজে থেকে। তো আমরা যখন এটা খাই, ফিনাইল অ্যালানিন থেকে আমাদের একটা নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়, টাইরোজিন। এটা আমাদের খাবারে মাস্ট নয়, না থাকলেও চলে, এটা আমরা আমাদের শরীরে তৈরি করে নিতে পারি। কিন্তু তখনই তৈরি করতে পারি যখন আমাদের এই এনজাইমটা থাকে, ফিনাইল অ্যালানিন হাইড্রক্সিলেজ। এই ফিনাইল অ্যালানিন হাইড্রক্সিলেজ বলে নামক যে উৎসেচকটা, এই উৎসেচকটাই ফিনাইল অ্যালানিনকে টাইরোজিনে কনভার্ট করে। এবার কারোর যদি এই ফিনাইল অ্যালানিন হাইড্রক্সিলেজ তৈরি না হয়, তার শরীরে কিন্তু যদি নো পিএইচ হয়, যদি ফিনাইল অ্যালানিন তৈরি না হয়, তাহলে কিন্তু তার শরীরে ফিনাইল অ্যালানিন জমতে থাকবে, এবং সেখান থেকে ফিনাইল অ্যালানিনের কিটোন বডি তৈরি হবে, কিটোন ডেরিভেটিভ তৈরি হবে। যে কিটোন ডেরিভেটিভ গুলো আমাদের শরীরের জন্য খুব খারাপ, সেগুলো আমাদের শরীরে জমতে থাকে, আমাদের মস্তিষ্কে জমতে থাকে। তার ফলে আমাদের মানসিক ভারসাম্য বিঘ্নিত হয়, আমাদের চুল এবং ত্বক ফ্যাকাশে মেলানিন বিহীন হয়ে যায়, এবং আমাদের এক্সিমা ও অন্যান্য ত্বকের সমস্যা হয়। তাহলে একটা জিনের গন্ডগোলের জন্য, একটা জিনের জন্য এই পিএইচ তৈরি হচ্ছে না, একটা জিনের গন্ডগোলের জন্য এতগুলো ফেনোটাইপের পরিবর্তন হয়ে যাচ্ছে, যে কারণে ফিনাইল কিটোনিউরিয়াকে বলা হয় একটা প্লিওট্রপিক রোগ। প্লিওট্রপি দেখায় এটা, প্লিওট্রপি। একটা জিনের পরিবর্তনের জন্য অনেকগুলো যখন ফেনোটাইপ প্রভাবিত হয়, তাকে আমরা প্লিওট্রপিজম বলি। এবং এই কারণেই এটার নাম ফিনাইল কিটোনিউরিয়া। সেটা হচ্ছে এই ফিনাইল যে কিটোনটা, এই ফিনাইল কিটোনটা আমাদের কি হচ্ছে, মূত্র দিয়ে বেরিয়ে আসছে। ইউরিয়া মানে মূত্র দিয়ে বেরিয়ে আসছে, এবং এটা একটা অটোজোমাল প্রচ্ছন্ন রোগ। অটোজোমাল প্রচ্ছন্ন রোগ মানে হোমোজাইগাস ছাড়া এটা হবে না, অটোজোমাল প্রচ্ছন্ন রোগ, ফিনাইল কিটোনিউরিয়া। চলো, এরপরে আমাদের আরেকটা রোগ আসছে, যেখানে আমাদের কি হয়, সেখানে আমাদের আরবিসি গুলোর সাইজ গুলো, শেপ গুলো সমস্ত কাস্তে আকৃতির হয়ে যায়, কাস্তে আকৃতির হয়ে যায় আরবিসি শেপ গুলো। সিকেল মানে হচ্ছে কাস্তে, কাস্তের ন্যায়। ঠিক আছে, তার ফলে কি হচ্ছে, এর ফলে একটা প্রচন্ড অ্যানিমিয়া হচ্ছে, শরীরে রক্তাল্পতা দেখা দিচ্ছে। কিন্তু সেটা থ্যালাসেমিয়া নয়। থ্যালাসেমিয়াতে কি হয়, হিমোগ্লোবিনের একটা গঠনগত পরিবর্তন হয়, হ্যাঁ, সেখানে হিমোগ্লোবিনের চেইনটাই তৈরি হয় না, শৃঙ্খলটাই তৈরি হয় না।
কিন্তু এখানে কিন্তু ওরকম নয়, এখানে হিমোগ্লোবিনের গঠনগত পরিবর্তন হয়, একটা অ্যামাইনো অ্যাসিডের স্থান পরিবর্তনের ফলে হয়, কিন্তু তার ফলে আরবিসি শেপটা হয়ে যাচ্ছে কাস্তে আকৃতির। তার জন্য এটাকে বলা হচ্ছে সিকেল সেল অ্যানিমিয়া। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। এবং সিকেল সেল অ্যানিমিয়াও কিন্তু একটা অটোজোমাল রোগ, অটোজোমাল প্রচ্ছন্ন রোগ সিকেল সেল অ্যানিমিয়া। এগুলো আমাদের কিন্তু খুব ইম্পর্টেন্স দিয়ে মনে রাখতে হবে, এগুলো খুব আসে পরীক্ষায়। তো আচ্ছা, একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে যে সিকেল সেল অ্যানিমিয়াতে আমরা দেখতে পাবো যে হিমোগ্লোবিনের যে চেইনটা সেইখানে একটা স্পেসিফিক অ্যামাইনো অ্যাসিডের সেখানে রং ইনকর্পোরেশন হয়, ঠিক আছে? সেখানে রং ইনকর্পোরেশন হয়, সেখানে গ্লুটামিক অ্যাসিডের জায়গায় ভ্যালিন চলে আসে। তো এখানে ধরো গ্লুটামিক অ্যাসিড আছে, এই জায়গাটাতে গ্লুটামিক অ্যাসিডের জায়গায় একটা অন্য অ্যামাইনো অ্যাসিড চলে এলো, ভ্যালিন চলে এলো। তার ফলে কিন্তু পুরো হিমোগ্লোবিনের স্ট্রাকচারটা বদলে যায় এবং তার ফলে পুরো আরবিসি স্ট্রাকচারটা কিন্তু কাস্তে আকৃতির এরকম অর্ধেক চাঁদের মতন হয়ে যায়। এর ফলে একটা অ্যানিমিয়া হয়, তাকে বলা হয় সিকেল সেল অ্যানিমিয়া। কিন্তু থ্যালাসেমিয়া কেন হয়? থ্যালাসেমিয়া হচ্ছে আলফা বা বিটা শৃঙ্খলের যখন অনুপস্থিত থাকে, শৃঙ্খলের অনুপস্থিতির কারণে হয় এটা। এই জিনিসগুলো কিন্তু আমাদের ভালো করে বুঝতে হবে। হ্যাঁ, এইবার পেডিগ্রি খুব ইম্পর্টেন্ট। পেডিগ্রি প্রত্যেকটার ধরনের রোগের জন্য আলাদা আলাদা করে পেডিগ্রি আমাদের তৈরি করতে হবে, আলাদা আলাদা করে বুঝে বুঝে করতে হবে। অটোজোমাল প্রকট, অটোজোমাল প্রচ্ছন্ন, সেক্স ক্রোমোজোমাল প্রকট এবং সেক্স ক্রোমোজোমাল প্রচ্ছন্ন, এই প্রত্যেকটা রোগের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা ধরনের পেডিগ্রি আমরা দেখতে পাই। কি সেই দেখা ব্যাপার, চলো। আচ্ছা, অটোজোমাল ডমিনেন্ট, তো ডমিনেন্ট মানে কি? প্রকট, তাই না? প্রকট মানে কি? সে হোমোজাইগাস হোক আর হেটেরোজাইগাস হোক, যে কোনো অবস্থাতেই নিজেকে প্রকাশ করতে পারে। অর্থাৎ লম্বা মটর গাছ ক্যাপিটাল টি হলেও প্রকাশ করতে পারবে, ক্যাপিটাল টি স্মল টি হলেও প্রকাশ করতে পারবে। তাহলে একটা প্রকট অ্যালিল থাকলেই কিন্তু সে অসুস্থ হয়ে যাবে, এখানে আক্রান্ত হয়ে যাবে। কি কি রোগে দেখা যায়? মায়োটনিক ডিস্ট্রফি বলে একটা রোগ আছে, হাইপার ক্যালজিমিয়া বলে একটা রোগ আছে, যেখানে দেখতে পাবো হোমোজাইগাস এবং হেটেরোজাইগাস উভয় অবস্থাতেই প্রকাশ পাবে। অর্থাৎ ক্যাপিটাল এ হলেও অসুস্থ হবে, আক্রান্ত হবে, আবার ক্যাপিটাল এ হলেও কিন্তু আক্রান্ত হবে। একমাত্র স্মল এ ছাড়া সুস্থ এখানে হওয়া সম্ভব নয়, কারণ রোগটাই এখানে প্রকট, রোগটা প্রচ্ছন্ন নয়। এতক্ষণ মানে রোগটাকে প্রচ্ছন্ন ধরছিলাম, এবার আমাদের রোগটাই প্রকট হয়ে গেছে। কিরকম দেখা যাক। আচ্ছা, আমরা এই পেডিগ্রিটা সলভ করি, তাহলে বুঝতে পারবো। যেমন ধর এই যে কাপলটা, এখানে আমরা কি দেখতে পাবো? যে এরা ক্যাপিটাল এ স্মল এ দুজনেই। কি প্রমাণ তার? কারণ নয়তো এদের এই সন্তানটা তৈরি হতো না। এ তো সুস্থ হয়েছে, সুস্থ তো স্মল এ ছাড়া হবে না, কারণ রোগটা হচ্ছে প্রকট। তাহলে স্মল এ ছাড়া কখনোই কোনো ব্যক্তি সুস্থ হতে পারবে না। এখানে এক্ষেত্রে ব্যাপারটা উল্টো হিমোফিলিয়া বা থ্যালাসেমিয়ার থেকে, ঠিক আছে? তাহলে স্মল এ তাহলে বাবার একটা অন্তত স্মল এ থাকতে হবে, মায়ের একটা অন্তত স্মল এ থাকতে হবে, নয়তো তো সন্তান স্মল এ আসবে না। কিন্তু বাবা মা দুজনেই আক্রান্ত, কারণ তাদের একটা করে ক্যাপিটাল এ থাকাই এখানে কাফি হ্যায়, জ্যাদা হ্যায়। কেন? কারণ এখানে একটা ডমিনেন্ট, তো প্রকট, তো সে হোমোজাইগাস হোক আর হেটেরোজাইগাস হোক নিজেকে প্রকাশ করেই ছাড়বে, তাই না? এটা হচ্ছে ব্যাপার। তো এখানে 5 আর 6 বলা যাবে না, এরা ক্যাপিটালেও হতে পারে, আবার ক্যাপিটালে স্মলেও কিন্তু হতে পারে, দুটোই হতে পারে। ক্যাপিটালেও হতে পারে, ক্যাপিটালে স্মলেও হতে পারে। আচ্ছা, এও স্মল এ, কারণ এখানে প্রচ্ছন্ন, তো হোমোজাইগাস অবস্থা ছাড়া প্রচ্ছন্ন রোগ প্রকাশ পায় না। আচ্ছা, এও স্মল এ চোখ বুঝে, কিন্তু এ ক্যাপিটাল এ স্মল এ কেন? তার প্রমাণ কি? কারণ নয়তো এ স্মল এ হতো না, এখান থেকে স্মল এ এলো, কিন্তু আরেকটা স্মল এ তো এখান থেকে আসবে, এবং এ কি হয়ে গেল? ক্যাপিটাল এ স্মল এ। সে মায়ের থেকে পেয়েছে স্মল এ, বাবার থেকে পেয়েছে ক্যাপিটাল এ। কিন্তু বাবা মা দুজনেই যদি সুস্থ হয়, তাদের সন্তান কোনোদিন আক্রান্ত হতে পারবে না অটোজোমাল প্রকট রোগের ক্ষেত্রে, কারণ সুস্থ হতে গেলে স্মল এ হতে হবে। তাহলে বাবাও যদি স্মল এ হয়, মাও যদি স্মল এ হয়, তাহলে তো সবাই স্মল এ, তাহলে বাচ্চারা সবাই স্মল এই হবে, তাহলে বাচ্চারা কেউ কিন্তু আক্রান্ত হবে না। তাহলে এখানে আমরা কি দেখতে পাবো? কোনো স্কিপ অফ জেনারেশন আমরা দেখতে পাবো না।
স্কিপ অফ জেনারেশন কাকে বলা হয়? যে এমন কোন ফ্যামিলি যেখানে বাবা মা আক্রান্ত নয় কিন্তু ছেলে মেয়ে আক্রান্ত হয়ে গেছে, একটা জেনারেশন স্কিপ করে গেছে, রোগটা নেই এখানে, কেউ এমন কেউ নেই যে সুস্থ বাবা মায়ের আক্রান্ত বাচ্চা, কেউ নেই। দেখ, বাবা মার মধ্যে কেউ একজন অসুস্থ থাকবেই, তবেই বাচ্চা অসুস্থ হবে, আক্রান্ত হবে। তাহলে নো স্কিপ অফ জেনারেশন। এখানে কোনো ক্রিস ক্রস ইনহেরিটেন্স বা জেন্ডার বায়াসনেস থাকবে না, কারণ এটা অটোজোমাল, সেক্স ক্রোমোজোমাল নয়, তাই জন্য। এবং এখানে আক্রান্ত পিতামাতার সুস্থ সন্তান হতে পারে, এই যে আক্রান্ত পিতামাতার সুস্থ সন্তান হতে পারে, কিন্তু সুস্থ পিতামাতার কখনোই আক্রান্ত সন্তান হবে না, সুস্থ পিতামাতার কখনোই আক্রান্ত সন্তান হবে না। কাদের ক্ষেত্রে? অটোজোমাল প্রকটের ক্ষেত্রে। এটা আমাদের মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে আমাদের অটোজোমাল প্রচ্ছন্ন। এইখানে আবার হিসাব বদলে যাবে। কেন হিসাব বদলে যাবে? এখানে আমরা দেখতে পাবো যে ক্যাপিটাল এ ক্যাপিটালে বা ক্যাপিটাল এ স্মল এ, এই অবস্থাটা হচ্ছে সুস্থ অবস্থা, একমাত্র স্মল এ স্মলেই হচ্ছে আক্রান্ত অবস্থা, কারণ আমাদের রোগটা হচ্ছে প্রচ্ছন্ন। স্মল টি ছাড়া যেমন বেটে মটর গাছ হয় না, তেমন স্মল এ ছাড়া আক্রান্ত হবে না। এখানে কি কি রোগের হতে পারে? থ্যালাসেমিয়া, সিকেল সেল অ্যানিমিয়া, ফিনাইল কিটোনিউরিয়া, সিস্টিক ফাইব্রোসিস, এই সমস্ত রোগগুলো কিন্তু কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় প্রকাশ পায়, হেটেরোজাইগাস অবস্থায় প্রকাশ পাবে না। দেখে নেওয়া যাক, চলো চলো। আচ্ছা, আক্রান্ত মানেই সে চোখ বুঝে স্মলে, চোখ বুঝে সে স্মলে, আর যে সুস্থ সে দুটোই হতে পারে, ক্যাপিটালে স্মলেও হতে পারে, ক্যাপিটালেও হতে পারে, কিন্তু এক্ষেত্রে মনে হচ্ছে তো ক্যাপিটালেই হবে, তাই না? তাহলে তিনজনই হয়ে গেল আমাদের ক্যাপিটালে স্মলে, কারণ এর বাবা আক্রান্ত ছিল। আচ্ছা, এ আবার আক্রান্ত, তাহলে স্মলে ছাড়া হওয়া সম্ভবই নয়। তাহলে এখান থেকে স্মলে এলো, এখান থেকে স্মলে এলো, দেখ বেচারা আক্রান্ত হয়ে গেল এদের ছেলেটা। মা আক্রান্ত ছিল তাই ছেলে আক্রান্ত হয়ে গেল। স্মলে বাবার থেকে এলো স্মলে, মায়ের থেকে এলো স্মলে, বাবার থেকে এলো স্মলে। কিন্তু এই মেয়েটা বেঁচে গেল, কেন বেঁচে গেল বলতো? ও বাবার থেকে ক্যাপিটালে পেয়েছে, মায়ের থেকে স্মলে পেয়েছে। আচ্ছা, আবার এই জেনারেশনটা করা যাক। ক্যাপিটালে স্মলেই ধরতে হবে আমাদের এখানে, এ স্মলে, নয়তো তো আক্রান্ত হতো না। আচ্ছা, এ সুস্থ হয়ে গেছে না, তাহলে ক্যাপিটাল এ থাকবে শরীরে, ক্যাপিটাল এ স্মলে। আচ্ছা, এ কিন্তু অসুস্থ, স্মলে, বাবার থেকে স্মলে পেয়েছে, মায়ের থেকেও স্মলে পেয়েছে, স্মলে, এ হয়ে যাবে ক্যাপিটাল এ স্মলে, এ তো সুস্থ, তাই না? দেখ, স্মলে, বাবা মা দুজনেই অসুস্থ, তাহলে ছেলে মেয়েও অবশ্যই অসুস্থ হবে, দুজনেই আক্রান্ত হবে, কোনো অপশনই নেই, কারণ স্মলে ছাড়া তো কেউ আসছেই না। আর এখানে এটা খুব সুন্দর ব্যাপার আসবে, দেখ ক্যাপিটালে এসে গেল, ধর এখানে ধরে নিচ্ছি কথার কথা, এও ধরে নিচ্ছি আমি কথার কথা ক্যাপিটালে বা ক্যাপিটালে স্মলেও হতে পারে। এ কিন্তু স্মলে হয়ে যাবে না, এ আক্রান্ত হয়ে গেল তো স্মলে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখা যাবে, দেখ স্কিপ অফ জেনারেশন মানে কি? দেখ, বাবা মা আক্রান্ত নয়, বাবা মা সুস্থ কিন্তু বাচ্চা আক্রান্ত, ঠিক আছে? এই জিনিসটা তুই প্রচ্ছন্ন রোগ ছাড়া কোথাও দেখতে পাবি না, তুই কখনো প্রকট রোগের ক্ষেত্রে এটা দেখতে পাবি না, সুস্থ পিতামাতার আক্রান্ত সন্তান, এটা কখনো দেখা যায় না। কিন্তু ক্রিস ক্রস ইনহেরিটেন্স বা জেন্ডার বায়াসনেস দেখা যাবে না, কারণ এটা সেক্স ক্রোমোজোমাল নয়। আক্রান্ত পিতামাতার কখনোই সুস্থ সন্তান হতে পারে না, বাবা মা যদি দুজনেই আক্রান্ত হয় কখনোই সুস্থ সন্তান হবে না, ঠিক আছে? আর সুস্থ পিতামাতার আক্রান্ত সন্তান কিন্তু এক্ষেত্রে হতে পারে, এই যে সুস্থ পিতামাতা তাদের আক্রান্ত সন্তান, কারণ এটা তো প্রচ্ছন্ন রোগ। খুব ইম্পর্টেন্ট এগুলো বোঝা, এগুলো খুব ভালো করে বুঝে আমাদের করতে হবে। এইবার আসছে সেক্স লিঙ্কড কিন্তু প্রকট, অর্থাৎ এক্স মানে XH বা ধরে নে, হ্যাঁ XH টা এখানে প্রকট, X টা এখানে প্রচ্ছন্ন, তাই তো? তাহলে XH হোক বা XH হোক, কারণ এখানে আগে প্রকট তারপর প্রচ্ছন্ন দিতে হবে, কারণ এখানে XH টা প্রকট। আচ্ছা, এখানে H দিয়ে ধরলে হবে না, হ্যাঁ, H ফর হিমোফিলিয়া হয়ে যায়, তো আমরা X ড্যাশ ধরছি, হ্যাঁ আমরা X ড্যাশ ধরছি, আমরা ধরছি হচ্ছে
এক্স হচ্ছে এক্স ড্যাশ হচ্ছে প্রকট, আর এক্স হচ্ছে প্রচ্ছন্ন, এটা ধরে নিচ্ছি আমরা। ঠিক আছে, তাহলে এক্স ড্যাশ হোক বা এক্স ড্যাশ এক্স হোক, এটা তাহলে আক্রান্ত হয়ে গেল। তাহলে সুস্থ বা স্বাভাবিক কখন হবে? একমাত্র এক্স এক্স হলে সুস্থ হবে, বা এক্স ওয়াই হলে সুস্থ হবে, বা এক্স ড্যাশ ওয়াই হলেও কিন্তু আক্রান্ত হবে। এক্স ড্যাশ ওয়াই হলেও আক্রান্ত হবে, এক্স ড্যাশ হলেও আক্রান্ত হবে, এক্স ড্যাশ এক্স হলেও আক্রান্ত হবে, কারণ এটা লিঙ্গ সংযোজিত প্রকট। চলো সলভ করে ফেলা যাক। কিরকম হবে সলভ? মা আক্রান্ত, তাই না? তাহলে আমরা দুটোই ধরতে পারি, আমরা মাকে ধরে নিই আমরা হেটেরোজাইগাস এক্স ড্যাশ এক্স, আর বাবা ধরে নিচ্ছি আমরা সুস্থ। আচ্ছা, বাবা এক্স ওয়াই ছাড়া হবে না, সুস্থ, এটা প্রকট রোগ, তাই তো? আচ্ছা, এই ছেলেটা কি হয়ে যাবে? এই ছেলেটা হয়ে যাবে আক্রান্ত। হেটেরোজাইগাস হলেও এখানে আক্রান্ত হয়ে যায়, তাহলে মায়ের থেকে এক্স ড্যাশ পেয়েছে, বাবার থেকে ওয়াই পেয়েছে। এই মেয়েটা আক্রান্ত, মায়ের থেকে এক্স ড্যাশ পেয়েছে, বাবার থেকে এক্স পেয়েছে, এটাও আক্রান্ত হয়ে গেল। এই ছেলেটা সুস্থ হয়ে গেল, তাই না? মায়ের একটা এক্স ছিল বলে সুস্থ হয়ে গেল, এই যে মায়ের এক্সটা পেলো, বাবার ওয়াইটা পেলো। আর এই মেয়েটাও সুস্থ হয়ে গেল, কেন? কারণ এই মায়ের এই এক্সটা পেলো, বাবার এই এক্সটা পেলো, এক্স এক্স সুস্থ হয়ে গেল। ঠিক আছে, এবার এই এক্স এক্স এর সঙ্গে বিয়ে হলো আমাদের আক্রান্ত, মানে এক্স ড্যাশ ওয়াই, এদের আবার 4 ছেলে মেয়ে। কিরকম ভাবে আসবে? এই মেয়েটা আক্রান্ত হয়ে যাবে, কেন? কারণ বাবার থেকে এক্স ড্যাশটা পেয়ে গেছে, তাই আক্রান্ত হয়ে গেল। কিন্তু ছেলেটা বেঁচে গেল, মায়ের থেকেও এক্স পেয়েছে। দেখ, আক্রান্ত মায়ের ছেলেরা সবসময় সুস্থ হয়, এই সরি, সুস্থ মায়ের ছেলেরা সবসময় সুস্থ হয়, কারণ মায়ের তো দুটোই এক্স, নর্মাল এক্স, আর ছেলেরা তো এক্স ক্রোমোজোম মায়ের থেকে পায়, তাই জন্য এই সব ক্ষেত্রে দেখ এক্স ওয়াই বেঁচে গেল। কিন্তু মেয়েগুলো সব কিন্তু আক্রান্ত হয়ে গেল, এক্স ড্যাশ ওয়াই, কারণ মেয়েরা তাদের সরি এক্স ড্যাশ এক্স, কারণ মেয়েরা তাদের একটা এক্স ক্রোমোজোম বাবার থেকে পায়। তাহলে এক্ষেত্রে কোনো জেনারেশন স্কিপ হবে না, কারণ এটা প্রকট রোগ। কিন্তু এখানে ক্রিস ক্রস ইনহেরিটেন্স, জেন্ডার বায়াসনেস এসব দেখা যাবে, কারণ এটা হচ্ছে আমাদের এক্স লিঙ্কড, লিঙ্গ সংযোজিত। আক্রান্ত মায়ের সুস্থ সন্তান হতে পারে, আক্রান্ত মায়ের সুস্থ সন্তান হতে পারে, আক্রান্ত পিতার পুত্র সুস্থ হতে পারে, আক্রান্ত পিতার পুত্র সুস্থ হতে পারে, কিন্তু আক্রান্ত পিতার কখনো কন্যা সুস্থ হবে না, কখনো আক্রান্ত পিতার কন্যা সুস্থ হবে না, কারণ কন্যারা একটা এক্স ক্রোমোজোম বাবার থেকে পায়, আর এক্ষেত্রে একটা এক্স ক্রোমোজোমই যদি আমাদের মিউটেটেড হয়, মিউটেশন হয়, তাহলে কিন্তু সে প্রকট হয়ে গেল এবং সে আক্রান্ত হয়ে গেল। সুস্থ পিতামাতার কখনোই আক্রান্ত সন্তান হবে না। বাবা মা যদি সুস্থ থাকে, তাদের সন্তান কিন্তু কখনোই আক্রান্ত হবে না। এই জিনিসগুলো কিন্তু লিঙ্গ সংযোজিত প্রকটের ক্ষেত্রে। আর আমাদের চেনা সব থেকে বেশি হচ্ছে লিঙ্গ সংযোজিত প্রচ্ছন্নর ক্ষেত্রে। এই ক্ষেত্রে কিন্তু আমাদের আবার উল্টে গেল, এই ক্ষেত্রে এক্সটা হয়ে গেল প্রকট, আর এক্স ড্যাশটা হয়ে গেল প্রচ্ছন্ন, এক্স ড্যাশটা হয়ে গেল প্রচ্ছন্ন। সেখানে তুই এক্স এইচ লিখতে পারিস হিমোফিলিয়ার জন্য, এক্স সি লিখতে পারিস বর্ণান্ধতার জন্য, যা খুশি লিখতে পারিস। তাহলে এক্স এক্স বলো বা এক্স এক্স ড্যাশ বলো, এরা সুস্থ হয়ে গেল। একমাত্র এক্স ড্যাশ বা এক্স ড্যাশ ওয়াই এরা আক্রান্ত হয়ে গেল, তাই না? এক্স ওয়াইও সুস্থ। এইভাবে জিনিসপত্রগুলো হচ্ছে। তাহলে চলো সলভ করা যাক। মা আক্রান্ত মানে কি? এক্স ড্যাশ ছাড়া হবে না মা আক্রান্ত, কারণ প্রচ্ছন্ন, তো প্রচ্ছন্ন রোগ হোমোজাইগাস ছাড়া নিজেকে প্রকাশ করতে পারে না। বাবা সুস্থ, এক্স ওয়াই। আচ্ছা, এর প্রথম মেয়ে হয়েছে সুস্থ। কিভাবে সুস্থ হলো এর মেয়ে? কারণ এর মেয়ে হয়ে গেল এক্স এক্স ড্যাশ, এই মেয়েটা হয়ে গেল এক্স এক্স ড্যাশ। কিন্তু দেখ, মা আক্রান্ত হলে ছেলে 100% ক্ষেত্রে আক্রান্ত হবে, কারণ মায়ের ছেলেরা তাদের এক্স ক্রোমোজোম পায় মায়ের থেকে। আচ্ছা, বাবা মা দুজনেই যদি আক্রান্ত হয়, ওরে বাপরে, তাহলে তো সবাই আক্রান্ত হবে, সবাই আক্রান্ত হবে, সবাই আক্রান্ত হবে, সাংঘাতিক কাণ্ড তাহলে। আচ্ছা, এক্ষেত্রে বাবা মা বাহক এবং বাবা সুস্থ, এক্স ওয়াই।
তাহলে মা যেহেতু বাহক, তাহলে একটা প্রবাবিলিটি থেকে যাবে যে তার ছেলে কিন্তু বাহক হতে পারে। তার মেয়ের কোনো সমস্যা নেই, তার মেয়ের কোনো সমস্যা নেই, এটা ড্যাশ ধরে নিলাম, এবার এটা বাহক ধরে নিলাম, মেয়ের কোনো সমস্যা নেই, কিন্তু ছেলে কিন্তু বাহক হলেও হতে পারে। কিন্তু মা আক্রান্ত হলে, মা আক্রান্ত হলে 100% ছেলে আক্রান্ত হবে। তাহলে এখানে জেনারেশন স্কিপ করবে, কারণ এটা প্রচ্ছন্ন ক্রিস ক্রস ইনহেরিটেন্স দেখাবে, জেন্ডার বায়াসনেস দেখাবে। আক্রান্ত মায়ের সুস্থ কন্যা হলেও, আক্রান্ত মায়ের সুস্থ কন্যা হলেও কখনোই সুস্থ সন্তান হবে না, সুস্থ পুত্র হবে না। আচ্ছা, আক্রান্ত পিতার পুত্র কিন্তু সুস্থ হতে পারে, কারণ পুত্ররা আমাদের মায়ের থেকে এক্স ক্রোমোজোম পায়। সুস্থ পিতামাতার আক্রান্ত সন্তান হতেই পারে, সুস্থ পিতামাতার আক্রান্ত সন্তান হতেই পারে, এটাকে স্কিপ অফ জেনারেশন বলা হয়। আক্রান্ত পিতামাতার সমস্ত সন্তান আক্রান্ত হবেই, পিতামাতা দুজনেই যদি আক্রান্ত হয় তাহলে কিন্তু তাদের সমস্ত সন্তান আক্রান্ত হবেই। এবং এই রোগে পুরুষরা বেশি ভোগে, কারণ পুরুষদের একটাই এক্স ক্রোমোজোম। মহিলাদের মতন ওদের বাহক হওয়ার কোনো চান্স নেই, পুরুষদের একটাই এক্স ক্রোমোজোম। বোঝা গেল নিশ্চয়ই? ভেরি গুড। এইবার আসছে মিউটেশন। মিউটেশন কাকে বলা হচ্ছে? যে ডিএনএ এর গঠনে হঠাৎ করে যদি এমন কোনো পরিবর্তন এসে যায় যে পরিবর্তনটা আবার সঞ্চারিত হয় এক জেনারেশন থেকে আর এক জেনারেশনে, তাকে আমরা বলি মিউটেশন। এবং এই মিউটেশন যদি দরকারি হয়, যদি ভালো মিউটেশন হয়, তাহলে প্রকৃতি তাকে নির্বাচন করে নেবে এবং এর ফলে নতুন প্রজাতির উৎপত্তি হবে। কিন্তু যদি অদরকারি হয় তাহলে কিন্তু সেখান থেকে বিভিন্ন রোগ সৃষ্টি হতে পারে। আমাদের বিভিন্ন রোগ শুধু সৃষ্টি হবে না, সেটা বাবা মায়ের থেকে ছেলে মেয়ের মধ্যে সঞ্চারণও দেখাবে। যে কারণে বলা হচ্ছে সঞ্চারণযোগ্য স্থায়ী অপ্রত্যাশিত পরিবর্তন, যার ফলে জীবের একটা ফিনোটাইপের পরিবর্তন এসে যায়, তাকেই বলা হচ্ছে মিউটেশন। মিউটেশন জিন লেভেলে হতে পারে, জিন মিউটেশন, সেখানে একটা নিউক্লিওটাইড বদলে যেতে পারে বা একটা ফ্রেম বদলে যেতে পারে, তাকে জিন মিউটেশন বলা হচ্ছে। সেখানে ক্রোমোজোমাল অ্যাবারেশন হতে পারে, অর্থাৎ কোনো একটা জিন ডিলিট হয়ে গেল বা কোনো একটা জিন ডাবল হয়ে গেল, ডুপ্লিকেট হয়ে যেতে পারে। আবার কি হতে পারে, নর্মাল যে 2n তার থেকে প্লাস মাইনাস এক্স, একটা বা দুটো বেশি বা কম হয়ে যেতে পারে, অর্থাৎ 2n থাকবে না, 2n এর থেকে বেশি বা কম হয়ে যাবে। বেশি হয়ে গেলে হাইপারপ্লয়েডি, 2n এর থেকে বেশি হয়ে গেলে ধর 47টা বা 48টা ক্রোমোজোম হয়ে গেল তখন হাইপারপ্লয়েডি, আর যদি 45টা বা 44টা হয়ে যায় তখন হচ্ছে হাইপোপ্লয়েডি। তাহলে প্রথমটায় জিনের গঠনগত পরিবর্তন হচ্ছে, দ্বিতীয়টাতে জিনই পাল্টে যাচ্ছে, আর তৃতীয়টাতে ক্রোমোজোমের সংখ্যাই বদলে যাচ্ছে, ক্রোমোজোম বেড়ে যাচ্ছে বা ক্রোমোজোম কমে যাচ্ছে। কিভাবে হয় দেখা যাক, একটুখানি চেষ্টা করা যাক বোঝার। প্রথম হচ্ছে আমাদের জিনের মিউটেশন। একটা জিনের একটা স্পেসিফিক অ্যামাইনো অ্যাসিড যদি বদলে যায়, মানে সরি, একটা জিনের একটা স্পেসিফিক নিউক্লিওটাইড যদি বদলে যায়, একটা অ্যামাইনো অ্যাসিড পুরো বদলে যেতে পারে। কিরকম দেখ, আমাদের যে অ্যামাইনো অ্যাসিড চেইনটা গ্লোবিনের, হ্যাঁ, আলফা গ্লোবিনের যে অ্যামাইনো অ্যাসিডের চেইনটা, সেখানে একটা অ্যামাইনো অ্যাসিড, যেখানে 6 নাম্বার অ্যামাইনো অ্যাসিড, যেখানে গ্লুটামিক অ্যাসিড আসার কথা, সেখানে জিনের গঠনগত পরিবর্তনের জন্য ভ্যালিন চলে আসছে। এবং জিনের গঠনগত পরিবর্তনটা কিভাবে হচ্ছে দেখ, জিএজির সঙ্গে সিটিসি ছিল, ঠিক আছে, এই এ অ্যাডিনাইনটা থাইমিন হয়ে গেল, জিটিজির সঙ্গে সিএসি হয়ে গেল ডিএনএ তে। তার ফলে যে আরএনএ তৈরি হবে, জিএজি আরএনএ তৈরি হবে সিটিসি থেকে, সেটা পরিবর্তিত হয়ে জিইউজি, মানে অ্যাডিনাইনটা ইউরাসিল হয়ে যাচ্ছে, কারণ ডিএনএ তে অ্যাডিনাইনটা থাইমিন হয়ে গেছিল, অ্যাডিনাইনটা থাইমিন হয়ে গেছিল। তার ফলে আরএনএ তে অ্যাডিনাইনটা ইউরাসিল হয়ে যাবে, কারণ আরএনএ তে থাইমিন থাকে না। এই একটা নিউক্লিওটাইডের পরিবর্তনের জন্য, একটা নিউক্লিওটাইডের পরিবর্তনের জন্য কি হলো, আমার জেনেটিক কোডটা বদলে গেল, তার ফলে গ্লুটামিক অ্যাসিড আসার বদলে ভ্যালিন চলে এলো। এর ফলে হিমোগ্লোবিনের গঠনগত এমন পরিবর্তন হয়ে গেল যে আরবিসি বেচারা কাস্তে আকৃতির হয়ে গেল, সিকেল শেপের হয়ে গেল, তাকে বলা হচ্ছে সিকেল সেল অ্যানিমিয়া। মনে রাখতে হবে এটা, এটা পয়েন্ট মিউটেশনের একটা খুব ভালো এক্সাম্পল। জিন মিউটেশনের খুব ভালো এক্সাম্পল বা ক্রোমোজোমাল অ্যাবারেশনের খুব ভালো এক্সাম্পল হচ্ছে আমাদের থ্যালাসেমিয়া। কিরকম হয়,
ধর দুটো নন হোমোলোগাস ক্রোমোজোম, এটা ধর কথা কথা বলছি, এটা 1 নাম্বার ক্রোমোজোম আর এটা 5 নাম্বার ক্রোমোজোম, কথা কথা বলছি। এখানে 6টা জিন আছে, 1 2 3 4 5 6, এখানেও 6টা জিন আছে, 7 8 9 10 11 12। আচ্ছা দেখ এই ক্রোমোজোমে কি হচ্ছে, 1 2 এর পর 3টা উড়ে গেল, 3 নাম্বার জিনটা উড়ে গেল, তার ফলে হয় কি ডিলিশন, যেটা হয় থ্যালাসেমিয়াতে। থ্যালাসেমিয়াতে আলফা গ্লোবিন বা বিটা গ্লোবিনের জিনগুলো ডিলিট হয়ে যায়, বাদ হয়ে যায় ক্রোমোজোম থেকে, তার ফলে কি হয়, তার ফলে থ্যালাসেমিয়া হয়। আলফা বা বিটা চেইনটা তৈরি হয় না, আলফা বা বিটা চেইনটা তৈরি হয় না, তার ফলে হয় থ্যালাসেমিয়া। তো ডিলিশনের এক্সাম্পল হচ্ছে থ্যালাসেমিয়া। আবার হতে পারে 1 2 3 3 4 5 6, মানে 3 নাম্বার জিনটা দুবার চলে এলো, ডাবল হয়ে গেল, তাকে বলা হচ্ছে কি ডুপ্লিকেশন, তাকে বলা হচ্ছে ডুপ্লিকেশন বা অ্যাডিশন, অ্যাড হয়ে গেল। পরেরটা খুব ইন্টারেস্টিং, দেখ এই যে 1 2, এই 1 2টা ভেঙে গিয়ে এখান থেকে এই 7 8 এর জায়গায় চলে এলো, আর 7 8টা ভেঙে গিয়ে 1 2 এর জায়গায় চলে এলো, ফলে এই ক্রোমোজোমটা হয়ে গেল 7 8 3 4 5 6, আর এই ক্রোমোজোমটা হয়ে গেল 1 2 9 10 11 12। কিরকম অদ্ভুত হয়ে গেল। এটাকে কি বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে ট্রান্সলোকেশন, কারণ জিনের স্থান পরিবর্তন হয়ে যাচ্ছে, এক ক্রোমোজোম থেকে আরেক ক্রোমোজোমে চলে যাচ্ছে জিন, তাকে বলা হয় ট্রান্সলোকেশন। আবার কি হতে পারে, 1 এর পর 2 3 4 তারপর 5 6 ছিল, তো এই 2 3 4টা 180 ডিগ্রি ঘুরে গেল, ঘুরে 1 এর পর 4 3 2 হয়ে গেল, তারপর 5 6, এটাকে বলা হচ্ছে ইনভার্সন। ইনভার্সন মানে কি, ঘুরে গেল 180 ডিগ্রি ঘুরে গেল, 1 এর পরে 2 3 4 ছিল, সেটা হয়ে গেল 1 এর পরে 4 3 2। এইগুলো খুব ভালো করে বুঝতে হবে, এবং এইভাবে ক্রোমোজোমাল অ্যাবারেশন হয়। তারপর আসছে আমাদের অ্যানিউপ্লয়েডি। অ্যানিউপ্লয়েডিটা কিসের বিপরীতার্থক শব্দ, ইউপ্লয়েডির বিপরীতার্থক শব্দ। ইউপ্লয়েডির বিপরীতার্থক শব্দ হচ্ছে অ্যানিউপ্লয়েডি। ইউপ্লয়েডি মানে হচ্ছে একদম পারফেক্ট টুয়েন, প্রত্যেকটা ক্রোমোজোম দুটো করে আছে। কিন্তু অ্যানিউপ্লয়েডিতে কি হবে, ক্রোমোজোম টুয়েন থাকবে না, একটা দুটো বা কিছু বেশি থাকবে বা কিছু কম থাকবে। যেমন হাইপারপ্লয়েডি। হাইপারপ্লয়েডি মানে কি, টুয়েন 46টার থেকে বেশি থাকবে, সেখানে আবার একটা ক্রোমোজোম বেশি থাকতে পারে, তাকে বলা হচ্ছে ট্রাইজোমি 2n+1। টেট্রাজোমি দুটো ক্রোমোজোম বেশি থাকতে পারে, 2n+2। আর হাইপোপ্লয়েডি মানে হচ্ছে 2n এর থেকে কম, 46 থেকে কম, 44 45। একটা ক্রোমোজোম কম থাকলে মনোজোমি, দুটো ক্রোমোজোম কম থাকলে নালিজোমি। ট্রাইজোমি আবার দুরকম হতে পারে, অটোজোম একটা বেশি থাকতে পারে, তার ফলে ডাউন সিনড্রোম হয়, আবার সেক্স ক্রোমোজোম বেশি থাকলে তখন ক্লাইনফেল্টার সিনড্রোম হয়, এগুলো পড়াবো ডিটেইলে একটু পরেই। আবার মনোজোমি একটা ক্রোমোজোম কম থাকলে তাকে বলা হচ্ছে, মানে তার ফলে একটা রোগ হতে পারে যেটাকে বলা হচ্ছে টার্নার্স সিনড্রোম। প্রত্যেকটা সিনড্রোম তিনটেই। তাহলে ক্রোমোজোমগত অস্বাভাবিকতার মধ্যে আমাদের এগুলোই পড়ছে, যে আমাদের দেহকোষে সবসময় সমস্ত ক্রোমোজোম জোড়ায় জোড়ায় থাকে, ইনক্লুডিং সেক্স ক্রোমোজোম, XX বা XY থাকে, কিন্তু এই সংখ্যাগত যদি কোনো পরিবর্তন হয়ে যায়, যদি অটোজোমের সংখ্যার কোনো পরিবর্তন হয়, তাকে তাহলে অটোজোমাল ডিসঅর্ডার আমরা বলবো। ডাউন সিনড্রোমের ক্ষেত্রে দেখবো যে অটোজোমের সংখ্যার পরিবর্তন হয়ে গেছে। আর যদি আমার সেক্স ক্রোমোজোমের কোনো সমস্যা হয়, সেক্স ক্রোমোজোমের সংখ্যার তারতম্য ঘটে, তাহলে তাকে আমরা সেক্স ক্রোমোজোমাল ডিসঅর্ডার বলবো। দুটো রোগ হয়, টার্নার সিনড্রোম আর ক্লাইনফেল্টার সিনড্রোম। এই দুটো ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে সেক্স ক্রোমোজোমের নাম্বারের ডিফারেন্স এসে যায়। কিরকম, এই রিসেন্টলি আমির খানের একটা সিনেমা বেরিয়েছে, সিনেমার নাম হচ্ছে সিতারে জমিন পর। আমি প্রমোশন করছি না সিনেমাটার, আমি জাস্ট এক্সাম্পলের জন্য বলছি। এই সিনেমাটা একটা রোগের ওপর ভিত্তি করে, একটা রোগে আক্রান্ত শিশুদের ওপর ভিত্তি করে সিনেমাটা, সেটার নাম হচ্ছে ডাউন সিনড্রোম। খুব হয় এখন এই সিনড্রোমটা, ভারতবর্ষ প্রচুর ডাউন সিনড্রোমে আক্রান্ত মানুষ আছে। কি হয়, তো দেখ ফার্স্টে ভালো করে বোঝ, আমাদের শরীরের প্রত্যেকটা ক্রোমোজোম এক জোড়া করে থাকে। তো এই ধর এক জোড়া 1 নাম্বার ক্রোমোজোম, এই ধর 2 নাম্বার ক্রোমোজোম, এরম করে 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 ধর 21 নাম্বার ক্রোমোজোম, 22 নাম্বার ক্রোমোজোম, আর ধর XY, কথা ধরে নিচ্ছি, ঠিক আছে।
তাহলে এখান থেকে যখন আমার গ্যামেট তৈরি হবে, নর্মালি যখন গ্যামেট তৈরি হওয়ার কথা, তখন প্রত্যেকটা জোড় থেকে একটা একটা করে ক্রোমোজোম আসার কথা। তো যদি না আসে, ধর 1 নাম্বার থেকে একটা এলো, 2 নাম্বার থেকে একটা এলো, এরকম করে 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 21 নাম্বার ক্রোমোজোমে কি হলো, ক্রোমোজোমগুলো আলাদা হলো না। সমস্ত ক্রোমোজোমগুলো আলাদা হওয়ার কথা ছিল, অ্যানাফেজে হলো না। 22 নাম্বার ক্রোমোজোম একটা এলো, এক্স আর ওয়াই এর মধ্যে একটা এলো, সব একটা একটা করে এলো। তার ফলে যে গ্যামেটটা তৈরি হলো সেটা n+1 গ্যামেট হয়ে গেল। ডিপ্লয়েড জীবের একটা n+1 গ্যামেট তৈরি হলো। কেন? কারণ এই গ্যামেটে আমাদের প্রত্যেকটা ক্রোমোজোম একটা করে থাকার কথা, কিন্তু 21 নাম্বার ক্রোমোজোম হয়ে গেছে দুখানা। এই দুখানা 21 নাম্বার ক্রোমোজোম হওয়ার ফলে কি হচ্ছে, এই দুখানা 21 নাম্বার ক্রোমোজোম হওয়ার ফলে n+1 হয়ে গেল তো গ্যামেটটা। সেটা যখন একটা নর্মাল n গ্যামেট দিয়ে, সেটা শুক্রাণু হতে পারে, ডিম্বাণু হতে পারে, যখন ফার্টিলাইজ হলো তখন আমার 2n+1 47 খানা ক্রোমোজোম হলো। এবং এর মধ্যে আমার 21 নাম্বার ক্রোমোজোম কটা? এর মধ্যে আমার 21 নাম্বার ক্রোমোজোম 3 খানা রয়েছে। 3 খানা 21 নাম্বার ক্রোমোজোম রয়েছে, তাই জন্য এর নাম হচ্ছে ট্রাইজোমি 21। ট্রাই মানে 3, ট্রাইজোমি 21। কেন? কারণ 21 নাম্বার ক্রোমোজোম 3 খানা হয়ে গেছে না, 3টি 21 নাম্বার ক্রোমোজোম। এবং এই একটা এক্স ক্রোমোজোম, একটা 21 নাম্বার ক্রোমোজোম বেড়ে যাওয়ার ফলে কি হচ্ছে, দেহের নানান রকম গঠনগত পরিবর্তন আসছে, অনেক রকমের অস্বাভাবিকতা আসছে। কিরকম? যেমন আমাদের খর্ব দেহ খুব ছোট হচ্ছে, ছোট আকারের মস্তিষ্ক এবং নাতিদীর্ঘ পা, বেশি বড় হচ্ছে না, হার্টের রোগ, মস্তিষ্কের অসম্পূর্ণ বিকাশ, জড়বুদ্ধি, লো আইকিউ লেভেল, হ্যাঁ, চোখের ওপর ভাঁজ হচ্ছে, কথা বলায় জড়তা হচ্ছে, মুখ দিয়ে লালা নিঃসরণ হচ্ছে, সবসময় মুখটা খোলা থাকে, জিভটা স্থূল এবং সেটা বাইরে বেরোনো থাকে, দৈহিক মানসিক বিকাশ হয় না এবং এদের স্বাভাবিক জীবনযাত্রা ভীষণভাবে ব্যাহত হয় এবং বয়ঃপ্রাপ্তির পর বহু ক্ষেত্রে এরা মারা যায়। একটা এক্স ক্রোমোজোম, একটা 21 নাম্বার ক্রোমোজোম বেড়ে যাচ্ছে বলে, বারবার এক্স বলছি, একটা 21 নাম্বার ক্রোমোজোম বেড়ে যাচ্ছে। কারণ এর একটা গ্যামেটে দুটো 21 নাম্বার ক্রোমোজোম, আর একটা গ্যামেটে নর্মালি একটা 21 নাম্বার ক্রোমোজোম, তাহলে 3টে 21 নাম্বার ক্রোমোজোম এসে যাচ্ছে বলে ডাউন সিনড্রোম বলে একটা রোগ হচ্ছে। কেন হচ্ছে? কারণ যখন গ্যামেট তৈরি হয়েছিল 21 নাম্বার ক্রোমোজোমের ডিসজাংশন হয়নি ঠিক করে, যেটাকে বলা হচ্ছে নন ডিসজাংশন, যে ডিসজাংশন হয়নি, আলাদা হয়নি, 21 নাম্বার ক্রোমোজোম একসঙ্গে চলে গেছে একটা গ্যামেটে। আলাদা হওয়াটা খুব ইম্পর্টেন্ট। ঠিক এরকম ভাবে আমাদের সেক্স ক্রোমোজোমের ক্ষেত্রেও হতে পারে। কিরকম হতে পারে? ধর 44A প্লাস XX মাতা, আর 44A প্লাস XY পিতা। আচ্ছা, এখান থেকে নর্মালি আমার আলাদা হওয়ার কথা কি ছিল? দুটো 22A প্লাস X, দুটো ডিম্বাণু তৈরি হওয়ার কথা ছিল। তাই তো? যদি না হয়, যদি এক্স ক্রোমোজোম দুটো আলাদা হতে না পারে, ঠিক ওই 21 নাম্বার ক্রোমোজোমের মতনই, একটা গ্যামেটে দুটো এক্স ক্রোমোজোম চলে গেল, আর একটা গ্যামেটে কোনো এক্স ক্রোমোজোমই এলো না। আর এখান থেকে ধর নর্মাল হয়েছে, যেমন 22A প্লাস এক্স, ধর ওয়াই, মানে এক্স ওয়াইটা আলাদা হলো না, আর 20, আচ্ছা আমি একসাথে করে দিচ্ছি, দাঁড়া, 22A প্লাস ওয়াই হলো। আচ্ছা, এবার যদি এই ডিম্বাণুটা এই শুক্রাণু দিয়ে ফার্টিলাইজ হয়, এটা নর্মাল, এটা নর্মাল শুক্রাণু যেরকম হয়, 22টা অটোজোম একটা সেক্স ক্রোমোজোম, 22টা অটোজোম একটা সেক্স ক্রোমোজোম। কিন্তু এর ফলে কি তৈরি হলো? 44A প্লাস এক্স, আর কিছু নেই, 45টা ক্রোমোজোম হয়ে গেল। এবার আর কিছু নেই, এটাকে আমরা এইভাবে বোঝাই, ও দিয়ে বোঝাই, ও মানে হচ্ছে আর কিছু নেই, 44A প্লাস এক্স ও, এইভাবে বোঝাতে পারি আমরা। তাহলে একটা এক্স ক্রোমোজোম নেই, 45টা ক্রোমোজোম এদের শরীরে, 44A প্লাস এক্স ও। আচ্ছা, এদের জেন্ডারটা কি হবে? এরা কিন্তু স্ত্রী হবে, এরা স্ত্রী হবে। কেন? কারণ এদের ওয়াই ক্রোমোজোম নেই। ওয়াই ক্রোমোজোম না থাকলে কখনোই কেউ পুরুষ হয় না, কিন্তু এরা স্ত্রী হবে বটে,
কিন্তু এদের কি হবে, এদের স্ত্রী যৌনাঙ্গগুলোর বিকাশ ঘটবে না, এদের ডিম্বাশয় থাকলেও ডিম্বাশয়গুলো ছোট এবং অনুন্নত হবে, এবং এরা বন্ধা হবে, এদের মেনস্ট্রুয়াল সাইকেল হবে না, এদের যৌনাঙ্গে পিউবিক হেয়ার, বুকে স্তন ঠিকঠাক ভাবে থাকে না, স্তন বৃন্তগুলো অনেক দূরে দূরে থাকে, এবং এরা কি হবে, এরা খুব অ্যাবনর্মাল একটা চাইল্ড হবে, এবং 45টা ক্রোমোজোম থাকে, বারবডি থাকে না। বারবডি মানে যেটা এক্সট্রা এক্স ক্রোমোজোম, এটা কিন্তু এদের থাকছে না। তাহলে এরা শারীরিকভাবে মহিলা হলেও এদের কিন্তু গর্ভধারণ করার ক্ষমতা নেই, এদের ডিম্বাণু তৈরি হয় না শরীরে, মেনস্ট্রুয়াল সাইকেল হয় না, ওই একটা ক্রোমোজোমের অভাবে, যেটা হচ্ছে এক্স ক্রোমোজোম। এদের 45টা ক্রোমোজোম হয়। আর ঠিক যদি আরেকটা আমাদের সেক্স ক্রোমোজোম বেড়ে যায়, মানে আগে যেরকম দেখছিলাম আমরা 44A প্লাস XX, আচ্ছা আগেটা আমরা মাতা দিয়ে করেছিলাম, আমরা পুরুষ দিয়ে করি, ধর 44A প্লাস XY, ঠিক আছে। এখান থেকে নর্মাল আমার যেমন শুক্রাণু আসছে, ডিম্বাণু আসছে 22A প্লাস X, দুবার আর লিখছি না। এখান থেকে আমার নর্মালি কি হওয়ার কথা ছিল, 22A প্লাস X আর 22A প্লাস Y, এটা নর্মালি হওয়া উচিত ছিল। কিন্তু যদি না হয় কোনো কারণে, যদি এই X আর Yটা আলাদা না হয়, আবারও সেই কতগুলো, একটা গ্যামেটে কতগুলো ক্রোমোজোম চলে এলো, 24 খানা ক্রোমোজোম চলে এলো। এবং এই শুক্রাণুটা যদি এরকম ডিম্বাণু দিয়ে নিষিক্ত হয়, তার ফলে কি আসবে, 44A প্লাস XXY, 3টে সেক্স ক্রোমোজোম এসে যাবে, 3টে সেক্স ক্রোমোজোম, যার মধ্যে 2টো X একটা Y। পুরুষদের ক্ষেত্রে বারবডি থাকার কথা নয়, কারণ পুরুষদের একটাই এক্স ক্রোমোজোম থাকে, কোনো এক্সট্রা এক্স ক্রোমোজোম থাকে না, এদের ক্ষেত্রে কিন্তু থাকবে। তার ফলে কি হবে, এরা পুরুষ হবে, কারণ ওয়াই ক্রোমোজোম আছে তো, পুরুষ হবে। কিন্তু এদের কি হবে, এদের শারীরিকভাবে এরা পুরুষ হলেও এদের জনন ক্ষমতা থাকবে না, এদের শুক্রাণু উৎপাদন হবে না, এদের টেস্টোস্টেরন ক্ষরণ হ্রাস পায়, তাই জন্য এদের দাড়িগোপ খুব একটা ঠিকঠাক করে গজায় না, মহিলাদের মতন স্ফীত স্তন হয়, গাইনাকোম্যাস্টিয়া বলা হচ্ছে, স্ফীত স্তন হয় মহিলাদের মতন। মহিলাদের মতন স্ফীত স্তন কিন্তু পুরুষের শরীরে ঘটবে, তার কারণ হচ্ছে এদের কি হচ্ছে, এদের ইস্ট্রোজেনের ক্ষরণ বেড়ে যাচ্ছে। এবং এদের গলার স্বরও মহিলাদের মতন হয়, এদের 47টা ক্রোমোজোম থাকে, যার মধ্যে 2টি এক্স ক্রোমোজোম অর্থাৎ বারবডি থাকছে। ক্লাইনফেল্টার সিনড্রোম, এইটাকে নাম, আগেরটা ছিল টার্নার সিনড্রোম, এটা হচ্ছে আমাদের ক্লাইনফেল্টার সিনড্রোম। তাহলে আমাদের 3টে সিনড্রোম, ডাউন সিনড্রোম, টার্নার সিনড্রোম, ক্লাইনফেল্টার সিনড্রোম। ডাউন সিনড্রোমে আমরা কি দেখবো, ডাউন সিনড্রোমে আমরা দেখবো হচ্ছে 21 নাম্বার ক্রোমোজোম 3টে, তার ফলে টোটাল ক্রোমোজোম হচ্ছে 47টা, সেখানে পুরুষ মহিলা দুজনেই আক্রান্ত হতে পারে। টার্নার সিনড্রোমে আমরা দেখবো একটাই সেক্স ক্রোমোজোম, সেটা এক্স ক্রোমোজোম, ওয়াই ক্রোমোজোম নেই বলে সে মহিলা হচ্ছে কিন্তু বন্ধা। আর ক্লাইনফেল্টার সিনড্রোমে আমরা দেখবো 3টে সেক্স ক্রোমোজোম, একটা এক্স, আরেকটা এক্স, আরেকটা ওয়াই, তো ওয়াই আছে বলে সে পুরুষ হয়ে গেল, এবং কি হলো, সে পুরুষ হলেও তার শুক্রাণু উৎপাদন হবে না, তার শরীরে মহিলাদের মতন সমস্ত বৈশিষ্ট্যগুলোর প্রকাশ পাবে। তো দিস ইজ অল অ্যাবাউট টুডেজ ক্লাস। আমাদের টোটাল বংশগতি ও বিভেদ বিশাল বড় একটা চ্যাপ্টার আমরা 2টো ক্লাসে শেষ করে ফেললাম। এইভাবে তোমরা প্রত্যেক সপ্তাহে একটা করে ভিডিও পাবে, এবং তোমরা অলরেডি বর্ণালী ম্যাডামের সপুষ্পক উদ্ভিদের যৌন জনন ভিডিওটা পেয়েছো, আমার বংশগত বিভেদের মেইন পার্ট 1 ভিডিওটা পেয়েছো, আজকে পার্ট 2 হয়ে গেল, তোমাদের কিন্তু 2টো বড় বড় চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেল। বাড়িতে ভালো করে পড়াশোনা করো, পরের সপ্তাহ থেকে তোমাদের সাহিল স্যারের ভিডিও তোমরা পাবে, আমারও আরো ভিডিও পাবে, বর্ণালী ম্যাডামের ভিডিও পাবে, তোমরা শুধু পড়াশোনা করে যাও, ঠিক আছে? তো চলো আজকে এখানেই টাটা, আমরা আবার পরের সপ্তাহে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো, চলো।